আমাদের চ্যানেলের প্রতিদিন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখুন। May I come in, sir? Yes, please come. Sir, কেন ডেকেছেন আমাকে? হ্যাঁ বলছি, বসো এখানে। Oh, sure. শুনলাম তোমার টাকার দরকার, কথাটা কি সত্যি? আসলে স্যার, সত্যি কিনা সেটা বলো। হ্যাঁ স্যার, টাকাটা দরকার। কত টাকা দরকার? প্রায় 10 লাখের মতো। টাকাটা আমি তোমাকে দেব। আপনি কেন আমাকে এতগুলো টাকা দেবেন? তাছাড়া এত টাকা আমি আপনার থেকে নিতে পারবো না। টাকা তো খুব ইম্পর্টেন্ট তোমার কাছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট, কিন্তু আমি আপনার থেকে টাকাটা নিতে পারবো না। টাকাটা আমি তোমাকে এমনি এমনি দিব না। তাহলে কেন দিবেন টাকা? আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। কি এমন কাজ যে যার বিনিময়ে আপনি আমাকে এতগুলো টাকা দিবেন? সেটা কিছুক্ষণ পর বলবো, এখন বলো টাকাটা নিবে কিনা। স্যার, টাকা আমার দরকার, কিন্তু আমি সেটা এমনি এমনি নিতে পারবো না। কি কাজ আর সেটা কতটা ইম্পর্টেন্ট আমাকে জানতে হবে, না হয় টাকা আমি নিতে পারবো না। তাহলে তোমার মাকে বাঁচাবে কিভাবে যদি টাকা জোগাড় না হয়? আপনি কিভাবে জানেন আমার মায়ের ব্যাপারে? সেটা তোমার দেখার বিষয় না, এখন দেখো তুমি কি করবে। কি কাজ করতে হবে বলুন। একটা এগ্রিমেন্ট পেপারে সই করতে হবে। কিসের এগ্রিমেন্ট? বিয়ের। মানে হলো একটা বিয়ের এগ্রিমেন্ট পেপারে সই করবে, তাহলে আমি তোমাকে টাকাটা দিব। এগ্রিমেন্ট হবে 1 বছরের। 1 বছর পর তুমি তোমার পথ দেখবে, আমি আমার। ক্লিয়ার? সরি স্যার। ভেবে দেখো, সময় মাত্র 24 ঘন্টা। মেঘ কিছু না বলেই নিজের ডেস্কে বসে ভাবতে থাকে। ডাক্তার বলেছে যেভাবেই হোক টাকাটা জোগাড় করতেই হবে, নয়তো তাদের আর কিছুই করার থাকবে না। মাকে তো বাঁচাতেই হবে যেভাবেই হোক। প্রয়োজনে নিজেকে মেরে ফেলে হলেও মায়ের ট্রিটমেন্ট আমি করবই। কিন্তু স্যার, মায়ের খোঁজ পেলেন কিভাবে? আর এগ্রিমেন্ট পেপারই বা কেন? বিয়ে যদি করতে না চান তাহলে বিয়ের নাটক কেন? জানতে হবে আসল রহস্যটা কি। কি রে মেঘ, কি ভাবছিস? মেঘ, কি ভাবছিস বলবি তো? হ্যাঁ পিয়ালি, তুই কি বলবি বল। বলবি তো তুই? মানে কি বলবো আমি? তোকে স্যারের সাথে কথা বলতে দেখলাম, কিছু হয়েছে? না। তাহলে কি এত ভাবছিস? তুই তো জানিস মা ছাড়া আর কেউই নেই আমার। আজ যদি সেই মাকে না বাঁচাতে পারি তাহলে নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে যাব। যে মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন, নিজের সুখ না দেখে আমার সুখের কথা ভেবেছে, আজ সেই মায়ের মৃত্যু কিভাবে নিজের চোখের সামনে দেখি বলতে পারিস? মন খারাপ করিস না, কিছু একটা উপায় নিশ্চয় পাওয়া যাবে। মেঘ সারা রাত ঘুমাতে পারেনি। কিভাবে ঘুমাবে? মা যে মৃত্যুর সাথে লড়াই করছে, তাহলে মেয়ে কিভাবে ভালো থাকবে? রাতটা কোনোভাবে পার করে মেঘ। সকালে অফিসে গিয়ে শ্রাবণের সাথে দেখা করতে গেল। স্যার, আসবো? আরে মেঘ, তুমি কি ব্যাপার নিজেই এলে? এনি প্রবলেম? সমস্যা তো একটাই। তার মানে আমার প্রস্তাব মেনে নিতে রাজি তুমি, তাই তো? আর কোনো অপশন কি নেই? না, এটাই একমাত্র অপশন। লাইফ তোমার, মাও তোমার, সিদ্ধান্তও তোমাকেই নিতে হবে। আমি রাজি। গুড, আমি জানতাম তুমি এই প্রস্তাব ফেলতে পারবে না। স্যার, টাকাটা আজই দরকার। হ্যাঁ, টাকা আজই দিব, আর বিয়েটা আজই হবে। কিন্তু স্যার। কোনো কিন্তু না, এসো আমার সাথে। কোনো প্রশ্ন না, যেখানে যাব সাথে তুমিও যাচ্ছ। আর হ্যাঁ, ভয় পেও না, তোমার মায়ের ট্রিটমেন্টের টাকা আমি দিচ্ছি, এটাই ফাইনাল। থ্যাংক ইউ স্যার। এসব না বললেও চলবে, এসো তো আগে। শ্রাবণ মেঘকে নিয়ে নিজেই গাড়িতে বসালো, তারপর নিজেই ড্রাইভ করতে শুরু করে। আমরা কোথায় যাচ্ছি? গেলে বুঝতে পারবে, এত প্রশ্ন করো কেন তুমি? না স্যার, এমনি জিজ্ঞেস করছিলাম। তারপর মেঘকে নিয়ে একটা বাড়ির ভেতরে ঢোকে। মেঘ চারিদিকে তাকিয়ে আছে। এটা বাড়ি না রাজপ্রাসাদ?
এত সুন্দর বাড়ি কারো হয় নাকি? শ্রাবণের সাথে মেঘ ভেতরে গেল। ভয়ে মেঘের গলার পানি শুকিয়ে যাচ্ছে, কিন্তু একটাও কথা মুখ ফুটে বলতে পারছে না। মামুনি মামুনি, দেখো কাকে নিয়ে এসেছি। একটু পর হুইল চেয়ারে বসে একজন মহিলা এগিয়ে এলেন শ্রাবণের কাছে। হ্যাঁ, উনি শ্রাবণের মা। একটা অ্যাক্সিডেন্টের পর থেকে উনি প্যারালাইসিস হয়ে যায়, সেই থেকে হাঁটাচলা করতে পারে না। এই তো শ্রাবণ, আমি। এত চিৎকার করে ডাকছিস কেন? কাকে নিয়ে এসেছি দেখো। বাহ, খুব সুন্দর তো। এ কি সেই মেয়ে যাকে তুই... মামুনি মামুনি শোনো, আজকে ওর আর আমার বিয়ে। তুমি সব আয়োজন করো, আমি একটু আসছি, ওকে নিয়ে শপিংয়ে যাব। এতদিনে একটা কাজের মতো কাজ করতে যাচ্ছিস। ঠিক আছে, আমি তোর উকিল আঙ্কেলকে আসতে বলি, সব কাগজপত্র রেডি রাখি। তোরা শপিং করে আয়। ওকে। এদিকে একটু আসবে মা? মহিলার মুখে মা ডাক শুনে মেঘের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। মেঘ ওনার পায়ের কাছে গিয়ে বসে হাতে হাত রাখে। আজ থেকে আমার এই বাজে ছেলেটার সব দায়িত্ব কিন্তু তোমার। ওকে দেখে রাখবে কেমন? আমার ছেলের পছন্দ যে এত সুন্দর আমার জানা ছিল না। মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। কি বললেন উনি এটা? মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মেঘ ঘাড় ঘুরিয়ে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ সোজা সাপটা জবাব দিল। এভাবে না তাকিয়ে তাড়াতাড়ি এসো, শপিং করতে হবে। মেঘ রীতিমতো ভয় পেয়ে গেল শ্রাবণের এরকম কথায়। কি আজব লোক রে বাবা, নিজেই স্বার্থ রক্ষা করার জন্য আমাকে বিয়ে করতে যাচ্ছে, নাকি ওনার এই বিয়ের পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? কে জানে কি চান উনি। ওনার মতিগতি বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি মনে হয়। যাই হোক, এত ভেবে কাজ নেই। এখন মাকে বাঁচানোর এই একটাই উপায়, যেভাবেই হোক মাকে আমার চাই। দুজনে টুকটাক শপিং করে বাসায় আসে। শ্রাবণ মেঘকে একটা শাড়ি পরে রেডি হতে বলে, একটু পর কাজে আসবে। তারপর থেকেই মেঘের আগামী 1 বছর চুক্তির উপর দাঁড়িয়ে থাকবে। একটা সম্পর্ক কি চুক্তি দিয়ে শুরু হয়? মেঘ ভাবছে। শ্রাবণের কথায় হুঁশ ফেরে। এই যে হ্যালো, তাড়াতাড়ি রেডি হও, এক্ষুনি কাজে এসে যাবে। স্যার, আমার মা। তোমার মায়ের অপারেশন আজকে রাতেই হবে, তুমি সেখানে যাবে, কিন্তু আমাদের বিয়েটা আগে হোক তারপর। অপারেশনের টাকা? ওটা অলরেডি জমা দেওয়া হয়ে গেছে, আর ডাক্তারের সাথে আমার কথাও হয়েছে। ও। তুমি রেডি হয়ে এসো, আমি নিচে অপেক্ষা করছি। হুম। ও হ্যাঁ, একটা কাজ বাকি। শ্রাবণ আলমারি থেকে একটা কাগজ বের করে মেঘের হাতে দিল। এটা কি স্যার? এটাই এগ্রিমেন্ট পেপার। মেঘ হাতে নিয়ে পড়া শুরু করলো। শ্রাবণ ওকে থামিয়ে দেয়। এটা পড়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি সাইন করো। এক্ষুনি সাইন করতে হবে? হ্যাঁ এক্ষুনি, তাড়াতাড়ি করো। মেঘ ভয়ে ভয়ে হাতে কলম তুলে নিল। হে আল্লাহ, বাঁচার কি কোনো উপায় নেই? শেষ পর্যন্ত একটা এগ্রিমেন্ট কাগজে সই করে বেঁচে থাকার লড়াই করতে হবে। কিন্তু যদি শান এটা জানে, তাহলে ওকে কি জবাব দেব? অবশ্য ওর আর এখন আমার লাইফ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। যদি থাকতো তাহলে এইভাবে। এত ভেবে লাভ নেই, যা হবার ভালোই হবে, তোমার মাকে তো ফিরে পাবে। মাকে বাঁচাতে আজ নিজের জীবনকে একটা চুক্তির ভেতরে নিয়ে নিলাম। একটা স্বাক্ষরের মাধ্যমে আমি আমার সব হারাতে যাচ্ছি। তবে যাই হোক, এর জন্য তো আমি আমার মাকে ফিরে পাবো, এটাই আমার কাছে অনেক। হুট করেই মেঘ কাগজে সই করে কাগজটা শ্রাবণের হাতে দিল। শ্রাবণ সেটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তারপর ওটা আলমারিতে রেখে মেঘকে নিচে আসতে বলে। নিজের রুম থেকে বেরিয়ে গেল। মেঘ খুব জোরে কান্না করতে লাগলো। আজ সব শেষ হয়ে গেল। সব বিয়ের সব কাজ শেষ করে কাজে চলে গেল। মেঘ শ্রাবণকে বলে, স্যার, এবার তো আমি মায়ের কাছে যেতে পারি? হ্যাঁ এসো। এই পোশাকে? হ্যাঁ, এটাই পরে যাবে। তোমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে না? ওনার তো দেখার দরকার, ওনার মেয়ে বউর সাথে কেমন লাগছে, তাও আবার চুক্তির বউ। কি রে, কি বলতেছিস ওকে? মামুনি ওর মায়ের সাথে দেখা করতে চাই। ঠিক আছে, তুই ওকে নিয়ে যা। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসিস। আমাকে একটা কল করিস, আমি চিন্তায় থাকবো। মামুনি তুমি চিন্তা করো না, আমরা ফিরে আসব। ফুলি, এই ফুলি, কোথায় তুই? জি ভাইজান, বলেন। মামুনির খেয়াল রাখিস, আমি একটু বাইরে যাব। জি ভাইজান, রাখবো, আপনি কোনো টেনশন করবেন না। গুড। মেঘ চলো, আমাদের বেরোতে হবে। আসছি মা। তাড়াতাড়ি আসিস। ওকে মা। ওরা হাসপাতালে গেল। মেঘ ডাক্তারের কাছে গিয়ে জানতে চাইলো ওর মায়ের এখন কি অবস্থা। ডক্টর, আমার মা কোথায়? ওনার অবস্থা খুবই খারাপ ছিল,
যদিও ওনার অপারেশন সাকসেসফুল, তবু ওনাকে বেশি দিন বাঁচিয়ে রাখা। মানে কি ডক্টর? দেখো শ্রাবণ, জীবন মৃত্যু আল্লাহর হাতে। এখন উনি চাইলে মানুষকে বাঁচাতে পারেন, আবার মারতেও পারেন। আপনার মা আর বেশি দিন বাঁচবেন না। আপনি পাগল হয়ে গেছেন ডক্টর, এটা কখনোই হতে পারে না। আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না, আমি মায়ের কাছে যাব। মেঘ এক ছুটে মায়ের কেবিনে ঢোকে, মায়ের পাশে বসে কান্না করতে থাকে। এদিকে শ্রাবণ ডাক্তারের সাথে কথা বলছে। ডক্টর ওনাকে কবে রিলিজ করছেন? 2 দিন পর ওনাকে রিলিজ করে দেব। আর একটা কথা, হ্যাঁ ডক্টর বলুন। প্লিজ ওনার একটু খেয়াল রাখবেন। ওনার হাতে মাত্র 6 মাস সময় আছে। এই 6 মাস ওনাকে একটু দেখে রাখবেন। ওকে ডক্টর, আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ শ্রাবণ। আমি আসছি। শ্রাবণ কেবিনে এসে দেখে মেঘ পাগলের মতো কান্না করছে। শ্রাবণ কিভাবে ওকে সামলাবে কোনো উপায় খুঁজে না পেয়ে ওর ঘাড়ে হাত রেখে ওকে সান্ত্বনা দেয়। মেঘ প্লিজ, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে তোমার মাকে সামলে রাখবে। উনি তো এখনো জানেন না ওনার হাতে সময় মাত্র কয়টা মাস। মেঘ পিছন থেকে ঘুরে শ্রাবণকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মায়ের কিছু হলো আমি বাঁচবো না স্যার, মা ছাড়া যে আমার কেউ নেই, আমি যে খুব একা হয়ে যাব। কেন, আমরা আছি তো, আমি আর মামুনি। কেন এভাবে ভেঙে পড়ছো? মেঘ, তুমি নিজেকে সামলাতে শিখো। শ্রাবণের কথাই মেঘ ওকে ছেড়ে দিয়ে সরে যায়। আই এম সরি। মেঘ, মা, তুমি ঠিক আছো তো? মেঘের মা উঠতে গেলে শ্রাবণ ওনাকে ধরে পিঠের পেছনে বালিশ দিয়ে ওনাকে বসিয়ে দেয়। বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে এই সাজে। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। শ্রাবণ আমাকে সব বলেছে। তুমি জানো? হ্যাঁ, অপারেশনে যাওয়ার আগে ওর সাথে আমার কথা হয়েছিল। আমি ওকে অনুমতি দিই তোকে বিয়ে করার। মেঘের মনে ভয় ঢুকে যায়। কি বলে স্যার, মাকে বিয়ের জন্য রাজি করে ফেললো, তাও আবার একটা এগ্রিমেন্টে সই করা বিয়ে। মা কি এটা জানে? মা এটা জানলে হয়তো সর্বনাশ হয়ে যাবে। মেঘ শ্রাবণের দিকে এক নজর তাকিয়ে ওর মাকে জড়িয়ে ধরে। তুই খুব সুখী হবি মা। আমি তো তোর জন্য আল্লাহর কাছে রোজ কান্নাকাটি করি। তোর জন্য এমন একজনকে চেয়েছি। শ্রাবণ খুব ভালো ছেলে মা, ও তোকে খুব ভালো রাখবে। মা, এখন এসব কথা ছাড়ো তো, আগে বলো তোমার এখন কেমন লাগছে? আমি একদম ঠিক আছি। মা এখন একটু রেস্ট নিন, নয়তো আবার শরীর খারাপ করবে। ঠিক আছে। মেঘ চলো আমরা বাসায় যাই, মামুনি অপেক্ষা করছে। স্যার, আমি এখানেই থাকি, মাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কিন্তু মা, আজ তো তোদের বিয়ের প্রথম। মা প্লিজ, যাই বলো, আমি এখন কোথাও যাচ্ছি না, আর এটাই ফাইনাল। মেঘ বাচ্চাদের মতো মাকে জড়িয়ে ধরে রাখে। পাগল মেয়ে। তোমারই তো। মা, আমি মামুনিকে কল করে বলছি মেঘ আসতে চাইছে না। না বাবা, মেঘ যাবে। আজ মাত্র ওর বিয়ে হলো। আজ তো ওর বরের বাড়িতে থাকার কথা। তাছাড়া আমি এখন ভালো আছি। তোমরা সকালে এসো, রাতে তো দুজন থাকতে পারবে না। এটা হসপিটাল, এখানে কি এতজন এলাও করবে? কিন্তু মা, আমি তোমাকে ছাড়া। রাতটাই তো, সকালে আসিস, অনেক সময় আড্ডা দেব মা মেয়ে মিলে। এবার যা, তোর সংসার সাজানোর প্ল্যান কর। মা, কাঁদে না মা, আজ যে সুখের দিন, আজকে দিনে কাঁদতে নেই। মা, আমি যাবো না। মায়ের কথা শুনতে হয়, আর তোর শাশুড়ি মা তো অপেক্ষা করছে তোদের জন্য। তাতে কি হয়েছে? শ্রাবণ, ওকে নিয়ে যাও তো বাবা। মা, তুমি এমন করছো কেন? পারলি মেয়ে, নিজের বরের বাড়ি যাবি না, এখানে থাকবি, সেটা হয় নাকি? ও খুব জেদি মা, আমার একটা কথাও শুনে না। বকা দিন তো একটু। মেয়ে, কি শুরু করলি? যাবি ওর সাথে? যাচ্ছি তো। নিজের মেয়ের থেকে মেয়ের জামাইকে প্রায়োরিটি দিচ্ছ তুমি। তুমি খুব পচা। মেঘ রাগ দেখিয়ে বেরিয়ে গেল। তোমার কাছে একটা অনুরোধ বাবা। সি মা, অনুরোধ কেন বলছেন? বলুন না আপনি কি বলবেন। আমি জানি আমার হাতে সময় নেই। আমি যখন থাকবো না, ওকে দেখে রেখো বাবা। আমি চলে গেলে ও একা হয়ে যাবে। এটা একটা সন্তানের কাছে মায়ের একটা অনুরোধ।
মা, আমি আপনাকে আগেই সব বলেছি, আপনি একদম ভাববেন না। মেঘের দায়িত্ব যখন আমি নিয়েছি, তখন ওকে ভালো রাখার দায়িত্বও আমার। আজ হোক কাল হোক, ও আমার হবেই। হ্যাঁ, এটা ঠিক যে মেঘ আগে একজনকে ভালোবাসতো। হয়তো সে থাকলে আজ মেঘ আমার হতো না। মা, আমি আপনাকে ওয়াদা করছি, আজ থেকে মেঘকে ভালো রাখার দায়িত্ব আমার। এক ফোঁটা কষ্ট ওকে স্পর্শ করবে না। শুধু আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আমার সর্বস্ব দিয়ে মেঘকে ভালো রাখতে পারি। আমি দোয়া করি একদিন তোমার ভালোবাসার জয় হবে। চিন্তা করবেন না, বিয়ে যখন হয়েই গেছে, তখন ও চাইলেও এই পবিত্র বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। আমি ওকে মুক্তি দেব না, সারা জীবন আমার কাছেই থাকবে, আমাদের মাঝে। মামুনি তো ওকে চোখে হারাই। আসি মা, মেঘ গাড়িতে একা। ঠিক আছে বাবা, এসো। শ্রাবণ গিয়ে গাড়ি স্টার্ট দেয়। মেঘ চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। ভাগ্যিস মেঘ তখন কেবিনে ছিল না, নইলে সব শুনে ফেলতো। এমনিতেই অনেক কষ্ট পাচ্ছে, আর কষ্ট দেওয়া যাবে না। এসব ভাবতে ভাবতে বাসার কাছে চলে আসে। গাড়ি থেকে নেমে ভেতরে যায়। মেঘ ফ্রেশ হতে যায়। শ্রাবণ ওকে আলমারি থেকে কিছু শাড়ি বের করে দেয়, আর একটা শাড়ি পরে নিতে বলে। মেঘ ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে রান্নাঘরে যায়। তারপর রাতের খাবার শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ে মেঘ। শ্রাবণ রুমে ঢুকে মেঘকে ঘুমিয়ে থাকতে দেখে কিছু না বলে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। ভাবতে থাকে আজকের দিনটার কথা। মেঘকে কতটা কষ্ট দিল একটা চুক্তির কাগজ দিয়ে। মেঘ জানেও না তার সাথে কি হলো। শ্রাবণ নিজেকে বারবার বকছে, ওকে সত্যিটা বলতেই পারতো, কিন্তু এতে যদি মেঘ দূরে সরে যায়, সেই ভয়ে তো একটা চুক্তি। কিন্তু শ্রাবণ কি পারবে এই চুক্তির মাধ্যমে মেঘের মনে জায়গা করে নিতে, নাকি মেয়েটা ভুল বুঝে দূরে সরিয়ে দেবে? শ্রাবণ নিজের ডায়েরিটা হাতে নিয়ে লেখা শুরু করে। শ্রাবণের একটাই অভ্যাস, এই পর্যন্ত যা যা ঘটেছে সবকিছুই এই ডায়েরিতে লিখে রাখা। যত কষ্ট, যত সুখ, সবকিছুই এর মাঝে লেখা। লিখতে লিখতে শ্রাবণ চেয়ারেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মেঘের ঘুম ভেঙে যায়। রুমের লাইট অন দেখে মেঘ অবাক, এত রাতে লোকটা লাইট জ্বালিয়ে রাখলো কেন? চারিদিকে তাকিয়ে দেখে শ্রাবণ চেয়ারেই ঘুমিয়ে আছে। মেঘ উঠে শ্রাবণের পাশে যায়। হাতের নিচে একটা ডায়েরি দেখে মেঘ সেটা ধরবে কি ধরবে না এইসব ভাবতে ভাবতে ডায়েরিটা হাতে নিয়েও আবার টেবিলে রেখে দিল। কারো পার্সোনাল জিনিসের অনুমতি ছাড়া হাত দেওয়াটা চরম অন্যায়। মেঘ সেই অন্যায় কিছুতেই করবে না। মেঘ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় শেষের দিকে, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে অন্য একটা শাড়ি পরে নেয়। অজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিল। তারপর কোরআন তেলাওয়াত করে ফজরের আজান দিলে নামাজ আদায় করে নেয়। একটু পর চারিদিকটা আলোয় চিকচিক করবে। দেরি না করে মেঘ রান্নাঘরের দিকে পা বাড়ালো। তখন ওর শাশুড়ি মায়ের গলার আওয়াজ শোনা যাচ্ছিল। ওনার ফুপানের কণ্ঠ শুনে মেঘের বুঝতে বাকি রইল না যে উনি কান্না করতেছেন। কিন্তু এত সকালে কেন কাঁদছেন সেটা জানার বড্ড কৌতূহল হলো মেঘের। দরজায় কান পেতে কিছু কথা শুনে স্তব্ধ হয়ে যায়। কিছু সময় পর নিজেকে সামলে নিয়ে রান্নাঘরের দিকে আগায়। সকালের সব নাস্তা মেঘ নিজের হাতেই করে। তারপর শ্রাবণের মায়ের রুমে ঠোকা দেয়। মা, দরজাটা কি খুলবেন? ওখানে থাকো, আসছি মা। উনি হুইল চেয়ার ঠেলে দরজা খুলে মেঘকে দেখে পুরাই অবাক। একেবারে ঘরের গিন্নি, হাতে চায়ের কাপ, চুলে খোপা, শাড়ির আঁচল কোমরে গোজা। মা, আপনার চা। এত সকালে তুমি রান্নাঘরে? ফুলি কোথায়? ফুলি অন্য কাজ করছে, তাই আমি রান্নাটা করে নিলাম। ইস, প্রথম দিনই রান্নাঘরে কেন গেলে মা? ফুলি করে দিত। মা, এতদিন ফুলি সব করেছে, আজ থেকে আমি করব। আপনি কিন্তু আপত্তি করতে পারবেন না, আর আপত্তি করলেও আমি শুনছি না। আমি কিন্তু খুব বেয়াদব টাইপের মেয়ে, কথা না শোনার অভ্যাস আছে আমার। তোমার সাথে কথাই পারবো না, এসো ভেতরে এসো। চাটা নিন। আর কি খাবেন বলুন, আমি রান্না করে নিয়ে আসছি। কিছু লাগবে না মা, এতদিনে আমার ঘরে লক্ষ্মী এসেছে। আমার বাদের ছেলেটা এবার একটু ভালো থাকবে। কেন মা, উনি কি ভালো থাকতেন না? না মা, ঠিক তা না। তুমি ওর স্ত্রী, ওর সব কথা জানার অধিকার তোমার আছে। তবে সেটা আজ না, অন্যদিন তোমাকে বলবো। মা, আপনি কি কিছু লুকাচ্ছেন আমার থেকে? তোমার থেকে কিছু লুকানোর অধিকার আমার নেই মা। এখানে এসো, বসো। তাহলে এইভাবে বলছেন কেন? বলুন না মা, কি হয়েছে? আমি কি জানতে পারি না? জানবে, তবে সেটা শ্রাবণের থেকে। আমি কিছু বললে শ্রাবণ কষ্ট পাবে। আমি চাই তুমি সেটা ওর থেকে জানো। আর ওর ভিতরে একটা গিল্টিং ফিলিং আছে, যেটা তোমাকে দূর করতে হবে। ও বারবার নিজেকে দোষী ভাবছে, কিন্তু আমি তো জানি, আমি তো মা, আমি জানি আমার ছেলেটার কোনো অন্যায় নেই।
আমি কিভাবে জানবো মা? বোকা মেয়ে, তুমি ওর বিবাহিত স্ত্রী। এমন কিছু ব্যাপার নেই যেটা শ্রাবণ তোমার থেকে লুকাবে। তবে কিছু একটা নিয়ে ও খুব কষ্ট পাচ্ছে, সেটা আমি আজও জানতে পারছি না, কিন্তু বুঝতে পারি আমার ছেলের কষ্ট। ও রোজ রাতে একটা ডায়েরিতে কি যেন লিখে, যেটা আমি রোজ ফলো করতাম, কিন্তু কাল জানি না ওর মনের ভিতর কি ঝড় গেছে। শুধু এটুকুই জানি আমার ছেলেটা ভালো নেই। পারবি না ওকে তোর ভালোবাসা দিয়ে একটা সুন্দর জীবন গড়ে দিতে? কি করব মা আমি যে একটা চুক্তির ভেতর আটকে আছি, যেটা 1 বছর পর শেষ হয়ে যাবে। তারপর তো দুজন দুপ্রান্তে ছিটকে পড়বো। 1 বছরে কিভাবে পারবো আমি ওনার কষ্টটা দূর করতে জানি না। কি আছে ওনার মনে? তবে যাই থাকুক, সেটা আমাকে জানতেই হবে। কিরে মা, রাখবি না আমার এই অনুরোধ? ছি মা, আপনি এভাবে বলবেন না। আমি চেষ্টা করবো ওনার কষ্টগুলো দূর করার। যা গিয়ে দেখ ওর কি লাগে। আমি একটু রান্নাঘরে দেখি উনি কি করছে। মা, আপনি বিশ্রাম নিন। তাছাড়া এখন তো আমি আছি। আমি থাকতে আপনি কষ্ট করে রান্নাঘরে যাবেন, সেটা কিভাবে হয় বলেন তো? ঠিক আছে, রান্নাঘরে যাচ্ছি না, আমাকে একটু সোফার কাছে নিয়ে চল, একটু বসি। ঠিক আছে, আসুন। মেঘ হুইল চেয়ারটা টেনে ওনাকে নিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর রুমে গিয়ে দেখে শ্রাবণ চেয়ারে নেই। ওয়াশরুম থেকে ট্যাপের আওয়াজ আসছে, তার মানে উনি ওয়াশরুমে। রুমটা ঠিকঠাক করে নিচে চলে আসে। তারপর সব নাস্তা রেডি করে সবাইকে খাবার দিল। সকালের নাস্তা শেষ করে শ্রাবণ রেডি হয় অফিসে যাবে বলে। এ কি, আপনি রেডি? অনেক দেরি হয়ে গেল তাই না? ইস, কখন অফিসে যাব? কোথায় যাবে? কেন অফিসে যাব? আজ না একটা মিটিং আছে অফিসে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? অফিসে যাব, রেডি হবো এখন। তুমি কোথাও যাচ্ছ না। মানে কি? মানে খুব সহজ, তুমি অফিস যাচ্ছ না, আমি একাই যাচ্ছি। কিন্তু কেন? তোমার পোস্টে আজ থেকে অন্য একজন জয়েন করবে। মানে আমার জব নেই? হোয়াট? কি হলোটা কি তোমার? এখন আমি কি করব? মায়ের ট্রিটমেন্টের এত টাকা কোথায় পাবো? কিভাবে মায়ের ওষুধের টাকা জোগাড় করব? কিভাবে মাকে বাসায় নিয়ে যাব? তাছাড়া এখনো বাড়িওয়ালার অনেক দেনা বাকি। এখন কি করব আমি? কিভাবে সবটা ম্যানেজ করব? মেঘ, কি হয়েছে? কাঁদছো কেন? আমার চাকরিটা কেন কেড়ে নিলেন জানতে পারি? তোমার আর চাকরির কি দরকার? ঘরের বউ হয়ে চাকরি করবে, এটা কেমন যেন দেখায়। তাছাড়া একই অফিসে স্বামী স্ত্রী চাকরি করবে, এটা তো বেমানান। ও ভালো, ঘরের বউ হয়ে মায়ের দায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত হলাম। মানে কি বলছো? কিছু না, আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। আজ তো জরুরি মিটিং আছে। মিটিং ক্যান্সেল করে দিয়েছি। কেন? অন্য একটা কাজ আছে। ও তাহলে যান, দেরি হয়ে যাবে। তুমি রেডি হও, একসাথে বের হবো। কেন? আমি কোথাও যাব না। এত প্রশ্ন করার অধিকার আমি তোমাকে দেইনি। তুমি আমার স্ত্রী, তাই এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। যাও, গিয়ে রেডি হও। আমি তো ভুলেই গেছিলাম, আমি আপনার চুক্তির বউ। আপনি যা বলবেন আমাকে তো তাই করতে হবে। সেই অধিকার থেকে একটা কথা জানতে চাইবো, বলবেন? কি জানতে চাও বলো। আপনি তো একজনকে ভালোবাসেন, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? তাও একটা এগ্রিমেন্ট পেপারে সই করিয়ে। আমি কি খুব বড় ক্ষতি করেছি আপনার, যার জন্য এত বড় সাজাটা আপনি আমায় দিলেন? আজ অব্দি কোন কথাটা শুনিনি আপনার? অফিসের সব কাজ ঠিক মতো করে নিজের মাকে নিয়ে যে দুনিয়াটা ছিল, এখন সেটাও শেষ হয়ে গেল। কেন করলেন এমনটা আমার সাথে? আমি তোমার সব কথার জবাব দিতে বাধ্য নই। শুধু একটা জেনে রাখো, শ্রাবণ মাহমুদ আজ অব্দি যা যা চেয়েছে তার মা বাবা তাকে সেটা এনে দিয়েছে। আর আজ তার মায়ের চাওয়ার গুরুত্ব সে দেবে না, এটা তো হতে পারে না। আমার মামুনিকে আমি খুশি দেখতে চাই। আমার মামুনি আমার সব চাওয়া পূরণ করেছে, তাই আমি তার এতটুকু হলেও মামুনিকে ফিরিয়ে দিতে চাই। আর হ্যাঁ, আজ থেকে আমি তোমাকে যতটুকু জানার অধিকার দিব, ঠিক ততটুকুই জানবে। আপনি কেন এমন করছেন? যেটা জানতে চাইলাম উত্তর দিলেন না। প্লিজ, কেন আমার জীবনটা নিয়ে খেলছেন আপনি? কি অধিকারে? অন্যায় আপনি করলেন আর অপরাধে আমি? বাহ মিস্টার শ্রাবণ মাহমুদ, বাহ, কি সুন্দর কথা বললেন আপনি। যাই হোক, আমি একা যেতে পারবো, আপনার আর দরকার হবে না। আপনি অফিসে যান। এখন চুপচাপ গিয়ে রেডি হও, মাকে দেখতে যাব। তোমাকে নামিয়ে দিয়ে আমাকে আবার অফিস যেতে হবে। শ্রাবণ আর কিছু বলার সুযোগ না দিয়েই রুম থেকে বের হয়ে গেল।
মেঘ রেডি হয়ে নিচে নামে, তারপর কিছু না বলে গাড়িতে উঠে বসে। মেঘ বারবার শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণ একটা কথাও বললে না, চুপচাপ ড্রাইভ করে যাচ্ছে। শ্রাবণের চোখে এখন জলের চিহ্ন বোঝা যাচ্ছে। মেঘ ভাবতে থাকে, কি এমন কষ্ট ওনার, যার জন্য উনি এখনো এত কষ্ট পান? আমার সাথেই বা এমন এগ্রিমেন্ট কেন করলেন? কিভাবে বুঝবো আমি? কিভাবে জানবো সব সত্যি? কি এমন গোপন তথ্য লুকিয়ে আছে এর পেছনে, যার জন্য আমাকেই ওনার চুক্তির বউ হতে হলো? এত কিসের ওনার কষ্ট? সব জানতে হবে আমাকে, সব জানতে হবে। যেভাবেই হোক মায়ের কথা আমাকে রাখতেই হবে। আমি মাকে কথা দিয়েছি ওনার সব কষ্ট দূর করে ওনার মুখে হাসিটা আবার ফিরিয়ে আনবো। আমাকে যে পারতেই হবে মা, পারতেই হবে। শত হলেও আমি ওনার এগ্রিমেন্ট করা বউ। আর 1 বছর তো অনেক সময়, আমি এই একটা বছরকেই কাজে লাগাবো। হাসপাতালের সামনে এসে শ্রাবণ ব্রেক করতেই মেঘ ধাক্কা খায়। সাথে সাথেই মেঘের ঘোর কাটে। নামো। আপনি ভেতরে যাবেন না? না, আমার অফিসে কাজ আছে, তুমি অপেক্ষা করো, আমি বিকেলে এসে তোমাকে বাসায় নিয়ে যাব। আপনি না বললেন মিটিং ক্যান্সেল করেছেন? হ্যাঁ করেছি। তাহলে কি কাজ অফিসে? নতুন যে আসবে তাকে সমস্ত কাজ বুঝিয়ে দিতে হবে। সেটা তো ম্যানেজারকে বলে দিলেই হয়, আপনার যাওয়ার কি দরকার? জয়েন যে করবে সে একজন মেয়ে, আর আমার খুব কাছের কেউ। শ্রাবণের এমন কথায় মেঘ প্রথমে একটু কষ্ট পেলেও পরে আবার সামনে নিয়ে জিজ্ঞেস করে, স্পেশাল কেউ হয়? হ্যাঁ স্পেশাল। মেঘ আর কিছু না বলে গাড়ি থেকে নেমে যায়। একবারও পিছনে ফিরে তাকায়নি। এক দৌড় দিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে যায়। শ্রাবণ গাড়ি স্টার্ট দিয়ে অফিসের দিকে গেল। মেঘ সারাদিন তার মায়ের সেবা করছে, মায়ের সাথে অনেক আড্ডা দিল। মেঘ, একটা কথা বলি। হ্যাঁ মা, বলো কি বলবে? তুই শ্রাবণের সাথে ভালো আছিস তো? মা, এটা কেমন প্রশ্ন? ভালো না থাকলে কি আজ শ্রাবণ নিজে আমাকে এখানে নামিয়ে দিয়েছে? তো আমি জানতাম শ্রাবণ তোকে বুঝবে। শ্রাবণ অফিসের নতুন কর্মচারীকে কাজ বুঝিয়ে দিল, তারপর হাসপাতালে গেল। এটা কি হলো মা? কেন বাবা, কি হয়েছে? মেয়েকে কাছে পেয়ে ছেলেকে ভুলে গেলেন, এটা কিন্তু ঠিক হলো না। শোনো ছেলের কথা, এদিকে আসো তো। শ্রাবণ একটা চেয়ার টেনে ওনার পাশে বসলো। মেঘ বারবার শ্রাবণের দিকে তাকাচ্ছে। মায়ের কাছে এলে ছেলেটা কেমন অন্যরকম হয়ে যায়, আর বাসায় সবসময় গোমরা মুখ নিয়ে থাকে। কি আছে ওনার মনে? নিজে তো কষ্ট পাচ্ছেন, সাথে আমাকেও একটা চুক্তির মাঝে আটকে রেখেছেন। উনি আসলে চাইটা কি? হ্যাঁ মা বলুন। আমার না এখানে দম বন্ধ হয়ে আসছে, পাচ্ছি না এখানে থাকতে। কি বলছো মা? তুমি ঠিক আছো তো? ডাক্তারকে ডাকবো? না রে মা, আমি ভালো আছি। আমার না বাড়ি যেতে খুব ইচ্ছে করছে, আমাকে নিয়ে যা এখান থেকে। মেঘ একবার শ্রাবণের দিকে তাকায়, তারপর আবার মায়ের দিকে তাকায়। শ্রাবণ হয়তো বুঝতে পারছে মেঘের চোখের ভাষা, তাই শ্রাবণ নিজেই মুখ খুললো। মা আমি ডাক্তারকে বলে দেখছি রিলিজ করে দেয় কিনা। কিন্তু মাকে নিয়ে যাব কোথায়? কেন? আমার বাড়ি আছে কি জন্য? ওখানে নেওয়াটা ঠিক হবে না। আমি তোমার কোনো কথাই শুনছি না। মা আজ আমাদের এইখানে যাবে, আর এখন থেকে ওখানেই থাকবেন, এটা আমার ডিসিশন। তুমি কোনো কথা বলবে না, এটাই ফাইনাল। আমি দেখি ডাক্তার কি বলেন। ডাক্তার আসবো? হ্যাঁ শ্রাবণ, এসো। কিছু বলবে? আসলে আমি চাইছিলাম মাকে আজকেই বাসায় নিয়ে যেতে। এখানে থাকতে হয়তো ওনার অসুবিধা হচ্ছে। সেটা ঠিক, তবে শ্রাবণ, ওনার ঠিক মতো যত্ন নিতে হবে। যদিও ওনার হাতে সময় খুব কম, তাও যতদিন আছেন ততদিন তোমাদের একটু কষ্ট করতে হবে। এটা কোনো ব্যাপার না ডাক্তার, আমি আর মেঘ সব সামলে নিব। ওনার সেবার কোনো ত্রুটি আমি রাখবো না। সেটা আমি জানি শ্রাবণ, তোমাকে তো আমি আজ থেকে জানি না। তোমার মায়ের দিকটাই দেখো না, আজ 2 বছর ধরে ওনার এই অবস্থা, অথচ তুমি ওনাকে সব রকম ভাবে সাহায্য করছো। মামুনির এই অবস্থার জন্য আমিই দায়ী ডক্টর। যদি একটু সেবা করে আমার পাপের বোঝাটা হালকা করতে পারি, সেটাই বা কম কিসে। দেখো, আমি এভাবে বলিনি, তুমি আমার কথায় কষ্ট পেলে আমি দুঃখিত শ্রাবণ। আসলে এ পর্যন্ত তোমার মায়ের সব রকম ট্রিটমেন্ট এই হাসপাতাল থেকেই নেওয়া হয়, আর সেটা আমিই হ্যান্ডেল করে আসছি। আমি তো সব জানি, তাই বললাম। আই এম সরি শ্রাবণ। ইটস ওকে ডক্টর, আমি কি মাকে নিয়ে যাব? তোমার উপর আমার বিশ্বাস আছে। দাঁড়াও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তুমি আজকেই ওনাকে নিয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ।
এটা আমার দায়িত্ব শ্রাবণ। আমি জানি ওনার কোনো অযত্ন হবে না। আসি তাহলে। তুমি যাও, আমি ওনার রিলিজের ব্যবস্থা করে দিচ্ছি। তারপর শ্রাবণ কেবিনে ঢোকে মেঘের মায়ের সাথে গল্প করতে লাগলো। ডক্টর ডিসচার্জ পেপারে সই করতে বলে মেঘের মাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়। এরপর ওরা বাসায় চলে আসে। এখানে আসার পর মেঘকে সব দিকটাই সামলাতে হচ্ছে। একদিকে মায়ের সেবা, অন্যদিকে শাশুড়ি মায়ের যত্ন, সব মিলিয়ে মেঘ একটু চাপে থাকলেও কাউকে কোনো প্রকার কষ্টে ফেলতে চায় না। নিজের হাতেই সব কাজ সামলে নেয় মেঘ। শ্রাবণও অনেক হেল্প করে মেঘের কাজে। যতটা সময় বাসায় থাকে সেই সময়টুকু মেঘকে কাজের সাহায্য করে। এভাবেই দিন কেটে যায়। দেখতে দেখতে মেঘ আর শ্রাবণের বিয়ের প্রায় 4 মাস কেটে যায়। মেঘ অনেকবার চেষ্টা করেছে শ্রাবণের ব্যাপারে সব জানতে, কিন্তু বরাবরই মেঘকে হার মানতে হচ্ছে। একটা সময় ছিল মেঘ শুধুমাত্র একজন স্টাফ ছিল শ্রাবণের, আর আজ শ্রাবণের বউ। যদিও এটা চুক্তির মাঝে সীমিত ছিল, তাও এই কয়েক মাসে শ্রাবণের প্রতি মেঘের একটা টান জন্মাতে শুরু করে। মেঘ নিজেও জানে না সে শ্রাবণের মায়ে নিজেকে জড়িয়ে নিচ্ছে, অথচ এই সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক না। মেঘ বারবার শ্রাবণের সমস্ত অতীত জানতে চায়। শত চেষ্টার পরেও মেঘের জানা হয়ে ওঠে না। এই 4 মাস ভালো কাটলেও বিপত্তি ঘটে 5 মাসের মাথায়। মেঘের জীবন থেকে হারিয়ে যায় তার সবচাইতে কাছের মানুষ, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। হ্যাঁ, সে আর কেউই না, মেঘের মা। আজ সকালের ঘটনা। শ্রাবণ অফিসে যাওয়ার পর মেঘ, মেঘের মা, মেঘের শাশুড়ি সবাই মিলে একটা গল্প করছিলেন। হঠাৎ করেই মেঘের মা বুকের ব্যথায় ছটফট করতে থাকেন। মেঘ দ্রুত ডাক্তারকে কল করে একটা অ্যাম্বুলেন্সে করে ওর মাকে হাসপাতালে নিয়ে যায়। শ্রাবণের মাকে বাসায় রেখে গেল। মেঘ শ্রাবণকে কল করে হাসপাতালে আসতে বলে। শ্রাবণ দ্রুত অফিস থেকে এসে মেঘের মায়ের হাতে হাত রেখে বলে, মা প্লিজ শান্ত হন, কিচ্ছু হবে না আপনার, এক্ষুনি ঠিক হয়ে যাবেন। আমি ডক্টরকে ডাকছি। মা, ও মা, কথা বলো না মা, প্লিজ কথা বলো। এভাবে আমাকে একা করে দিও না মা, আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া। ও মা, কথা বলো না, প্লিজ চুপ করে থেকো না। ও মা, তাকাও না আমার দিকে। মেঘের কান্না দেখে শ্রাবণ থমকে যায়। ডাক্তারকে ডাক দিলে উনি এসে পালস চেক করে ওনাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে এখন পর্যন্ত মেঘ একটাও কথা বলেনি। কেমন যেন হয়ে গেছে মেয়েটা, কারোর সাথে কথা বলে না। শ্রাবণ জানাজা শেষ করে ওনাকে কবরস্থানে দাফন করে এলো। হাসপাতাল থেকে আসার পর মেঘ এখনো নিজের রুম থেকে বের হয়নি। শ্রাবণ ওর মায়ের সাথে কথা বলে মেঘের কাছে যায়। মেঘ কেমন যেন ধুম মেরে বসে আছে, কোনো দিকে তাকাচ্ছে না। শ্রাবণ এসে ওর কাছে বসলো, ওর হাতে হাত রেখে আলতো স্বরে ডাক দিল, মেঘ কিছু খেয়ে নিবে, এসো। শ্রাবণের ছোঁয়া পেয়ে মেঘ যেন হুঁশ ফিরে পায়। ঝাপটে ধরে শ্রাবণকে। সারাদিন ধরে কান্না করছে, তাও যেন কান্না থামার নামে নিচ্ছে না। শ্রাবণকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মেঘ। মেঘ প্লিজ শান্ত হও, দেখো এটা তো হওয়ারই ছিল। কেউ তো সারা জীবন বেঁচে থাকার প্রতিশ্রুতি নিয়ে আসেনি। আজ অথবা কাল আমাদের কেউ যেতে হবে। পৃথিবীতে আমরা কেউ স্থায়ী না, আমাদের জন্য পরকাল বলে একটা জীবন আছে। ইহকালীন জীবন ছেড়ে আমাদের সবাইকে একদিন পরকালের আশ্রয় নিতে হবে। প্লিজ মেঘ, একবার বোঝার চেষ্টা করো। তুমি তো জানোই তোমার মায়ের কত বড় রোগ ছিল। হার্টের ফুটোর অপারেশন করেও রোগীকে বাঁচানো যায় না, অথচ তুমি মাকে 5 মাস নিজের কাছে পেয়েছো। এরকম রোগী তো অপারেশন থিয়েটারেই মারা যায়। আল্লাহ কত মহান যে উনি তোমার মাকে কিছুদিন বেঁচে থাকার সুখ দিয়েছেন। প্লিজ মেঘ, একটু শান্ত হও। ডক্টর মিথ্যে বললো কেন? উনি তো 6 মাস সময় দিয়েছিলেন। তাহলে কেন আজ মা আমাকে একা করে চলে গেল? কেন এমন হলো? তুমি তো জানো মেঘ, মায়ের কন্ডিশন কেমন ছিল, তাও বোকার মতো কথা বলছো। আর ডাক্তার কি মানুষের জীবন মরণের খবর জানে নাকি? ওনারা শুধু নিজেদের অভিজ্ঞতা থেকে সামান্য কিছু বোঝার চেষ্টা করেন, আর সেই অভিজ্ঞতা থেকে উনি 6 মাস সময় বলেছিলেন। শ্রাবণ মেঘকে কোনো রকম বুঝিয়ে খাবার টেবিলে নিয়ে বসায়। মেঘ এক মনে খাবারের দিকে তাকিয়ে আছে। খেতে ইচ্ছে করছে না, গলা দিয়ে খাবার নামছেই না, কিন্তু না খেলে নিজেও অসুস্থ হয়ে পড়বে। মেঘ খাচ্ছে না দেখে শ্রাবণ নিজেই মেঘের মুখে খাবার তুলে দিল। শ্রাবণ খাবারটা মুখের সামনে তুলে দিতেই মেঘ আপনা থেকেই হা করে খেয়ে নেয়। হয়তো শ্রাবণ বকা দিবে ভেবে খেয়ে নিল। মেঘকে খাইয়ে দিয়ে শ্রাবণ ওকে রুমে নিয়ে বিছানায় বসিয়ে ঘুমাতে বলল। কেন এমন হলো?
মেঘ আবার কান্নায় ভেঙে পড়ে। শ্রাবণ ওর পাশে বসে ওর মাথাটা বালিশে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। প্লিজ মেঘ, আর কান্না করে নিজেকে কষ্ট দিও না, এতে তুমি নিজেই অসুস্থ হয়ে যাবে। বললাম না ঘুমিয়ে পড়তে। তুমি কেন বোঝো না মেঘ? তোমার কিছু হলে আমি... মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওইভাবে তাকাবা না, ঘুমাও বলছি। মেঘ সাথে সাথেই চোখ বন্ধ করে ফেললো। একটু পর মেঘ ঘুমের দিশে হারিয়ে গেল। শ্রাবণ উঠে মায়ের রুমে যাবে, অমনি টান খেয়ে বিছানায় পড়ে যায়। শ্রাবণ ব্যালেন্স ঠিক রাখতে না পারায় মেঘের উপরে গিয়ে পড়ে। এদিকে মেঘ ঘুমের দিশে হারিয়ে গেছে। মেঘের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণ। আজ যেন মেঘকে নতুন রূপে দেখছে। শ্রাবণ মেঘের অনেকটা কাছে চলে যায়। মেঘের নিঃশ্বাসের প্রতিটা শব্দ শ্রাবণের বুকে এসে লাগছে। এক অদ্ভুত ভালো লাগা শ্রাবণকে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ করেই শ্রাবণের চুক্তির কথা মনে পড়ে। উঠতে গেলে আবার বিছানায় পড়ে যায়। শ্রাবণ ভাবে মেঘ ঘুমিয়ে পড়লো, তাহলে টান লাগলো কোথায়? তখনই ও চোখ পড়ে নিজের হাতে থাকা ঘড়ির দিকে। শ্রাবণের হাতে ঘড়ি মেঘের শাড়ির আঁচলের সাথে আটকে আছে। এই জন্যই শ্রাবণ যখনই উঠতে যাচ্ছিল শাড়ির টান লেগে পড়ে যায়। ঘড়ি থেকে আঁচলটা সরিয়ে মেঘের থেকে দূরে সরে যায়। মনে মনে বলে, তোমাকে কষ্ট দিতে চাইনি মেঘ, কি করব বলো, আমি যে নিরুপায়। যদি এই চুক্তিটা আমাদের মাঝে না আসতো তাহলে এইভাবে তোমাকে কষ্ট দিতাম না। জানি না কোনোদিন সত্যিটা তোমাকে বলতে পারবো কিনা, শুধু এতটুকুই বলতে পারি, এই চুক্তির মাধ্যমে তোমাকে 1 বছরের জন্য হলেও নিজের বউ হিসেবে পেয়েছি, এটাই অনেক। এই চুক্তিটা না থাকলে আজ তুমি আমার কাছে থাকতে না। 1 বছর মেঘ, মাত্র 1 বছর, কিন্তু এই 1 বছর আমার কাছে অনেক কিছু। কথাগুলো বলার সময় শ্রাবণের চোখ দুটো লাল বর্ণ ধারণ করে। চোখের জল আড়াল করতে রুম থেকে বেরিয়ে রুমের পাশে বেলকনিতে চলে যায়। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। শ্রাবণ মেঘকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করে, যদিও অফিসে কাজ সামলে খুব একটা সময় পায় না, তবুও চেষ্টার কোনো ত্রুটি রাখে না। সকালবেলা শ্রাবণ নাস্তা করে অফিসে চলে যায়। মেঘ আর ওর শাশুড়ি সোফায় বসে গল্প করছিলেন। এমন সময় মেঘের ফোনে একটা কল আসে। মেঘ ওর শাশুড়ি মাকে বলে যে বাইরে একটা কাজ আছে, যেতে হবে। মেঘের শাশুড়ি খুব ভালো একজন মানুষ, উনি বাধা দেননি মেঘকে। মেঘ ফুলিকে মায়ের খেয়াল রাখতে বলে বাসা থেকে বেরিয়ে যায়। একটু পর একটা ট্যাক্সিতে করে একটা রেস্টুরেন্টে যায়। মেঘ যখন রেস্টুরেন্টে পৌঁছায় তখন দেখে পিয়ালি ওর জন্য অপেক্ষা করছে। তারপর কফি অর্ডার করে মেঘ চেয়ারে বসে। হ্যাঁ পিয়ালি, বল কি জন্য ডেকেছিস? মেঘ, তুই কেমন আছিস? ভালো। স্যারের সাথে বিয়ে হওয়ার পর তো তোর সাথে আর আমার সাথে কোনো যোগাযোগই হয়নি। আন্টি মারা গেলেন, তাকিয়ে গিয়ে দেখতে পারলাম না, সরি রে। ধুর, তুই সরি কেন বলছিস? সব আমার কপাল রে। সত্যি কি তুই ভালো আছিস? ভালো না থাকার কি আছে? এত বড়লোক একজন মানুষের সাথে আমার বিয়ে হলো, ভালো না থেকে উপায় আছে? তোর কথাবার্তা এমন লাগছে কেন? মনে হচ্ছে তুই কিছু একটা আড়াল করছিস। স্যার তো এইসব কথা, বল কেন রেখেছিস? তুই কি কিছু জানিস না? কোন ব্যাপারে? স্যার মানে তোর স্বামী। কেন, কি হয়েছে? অফিসে তোর পদে একজনকে জব দেওয়া হয়েছে। জানি, সে একজন মেয়ে। জানিস? তাহলে চুপ করে আছিস কেন? মানে? স্যার 3 মাসের জন্য হৃদিকে নিয়ে আমেরিকা যাচ্ছেন। তো মেঘ, কি হয়েছে তোর? উনি তোর স্বামী আর তুই ওনাকে আটকাবি না? কি দরকার এসব ডিল করার? আর 3 মাসের জন্য অন্য দেশে যাওয়ার? আর এই মেয়েটাকেই বা কেন নিয়ে যাবেন? অফিসে তো অন্য স্টাফরাও আছে। অফিসের কাজে যাবে, এতে তুই এত ভাবছিস কেন? মেঘ, তুই তো এত বোকা না। ওই মেয়েটা সারাক্ষণ স্যারের মাথায় চড়ে থাকে। স্যার যেখানে যাবেন ওই রীতি মেয়েটা সেখানে যাবে। পিয়ালি, এতে এত ভাবার কি আছে? অফিসের কাজেই তো যাচ্ছে। মেঘ, বাচ্চাদের মতো বিহেভ করিস না। কেন বুঝেও না বোঝার ভান করছিস? তোর স্বামী তোকে না বলে অফিসের কাজে অন্য একটা মেয়েকে নিয়ে আমেরিকা যাবে, আর তুই একা একা থাকবি? পিয়ালি প্লিজ, এসব কথা নাই বা বললি, ভালো লাগছে না আমার এগুলো শুনতে, অন্য কিছু বল। ওহ সরি, একটা কথা মেঘ, তুই কি জানিস শানের জন্য স্যারকে দূরে সরিয়ে রাখছিস? পিয়ালি, শানকে এর মাঝে টেনে আনছিস কেন? মেঘ, তুই যদি ভেবে থাকিস শানের জন্য স্যারকে অবহেলা করবি, তাহলে জেনে রাখ তুই কিন্তু তোর জীবনের সবচাইতে বড় ভুলটা করতে যাচ্ছিস। ভুল?
ভুল তো সেদিনই করেছি, যেদিন শ্রাবণ মাহমুদের বউ হয়ে ওই বাড়িতে পা রেখেছি। মেঘ, তুই স্যারের জন্য আমাকে ধমকালি? সরি রে মেঘ, তুই ভালো করে জানিস শান একটা প্রতারক, আর তুই শানের জন্য স্যারকে দূরে কোনোভাবেই রাখবি না। বল। শান প্রতারক না পিয়ালি। মিথ্যে ভালোবাসার মায়াজালে আটকে পড়েছিস তুই, তাই বুঝতে পারছিস না কোনটা ঠিক আর কোনটা ভুল। তবে হ্যাঁ, যখন বুঝতে পারবি তখন যেন খুব বেশি দেরি না হয়ে যায় মেঘ। শানকে নিয়ে আর একটা কথাও আমি তোর মুখ থেকে শুনতে চাই না। আর হ্যাঁ, উনি আমার স্বামী, আমি ওনাকে নিয়ে কি ভাববো না ভাববো সেটা আমি জানি। আর আমি এটাও জানি আমাকে ঠিক কি করতে হবে। মাত্র 3 মাস পরেই তো সব শেষ। মানে কি উল্টা পাল্টা বলছিস? জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই বলে মেঘ উঠে দাঁড়ায়, পা বাড়ায় চলে যাওয়ার জন্য। পিয়ালি পিছন থেকে শুধু একটা কথাই বলে, অতীতে যে ভুলটা করেছিলি সে ভুল আর করিস না মেঘ, সব হারাবি তুই। মেঘ পিয়ালির কথাটা শুনে অবাক হয়ে পেছনে তাকায়, তারপর বলে, হারানোর মতো নেই কিছু, যা ছিল অনেক আগেই হারিয়েছি, নতুন করে কিছু হারাবে না আমার, আর অতীতে ভুল আমি করিনি। এই বলে মেঘ সামনের দিকে হাঁটা শুরু করে, তারপর বাসা যাওয়ার জন্য পা বাড়ায়। বাসায় এসে বারবার পিয়ালির কথাগুলো মনে পড়তে থাকে। ভুলে যেতে চাইলেও কানে বাজে একটা কথা, অতীতের ভুলটা করিস না মেঘ। মেঘ রুমে এসে কান্নায় ভেঙে পড়ে। আমি তো কোনো ভুল করিনি, তাহলে কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? কেন আমার সাথেই এমন হচ্ছে? সব ভুলেই তো ভালো ছিলাম আমি। স্যার কেন চুক্তিটা মাঝখান থেকে নিয়ে এলো? কেন এই চুক্তি দিয়ে আবার আমার মনে শানের দেওয়া আঘাতগুলো ফিরিয়ে দিল? কেন কেন কেন? মেঘের কান্না যেন থামছেই না। রাতে শ্রাবণ বাসায় ফিরে ব্যাগ প্যাকিং করা শুরু করে। মেঘ খাবার খাওয়ার জন্য ডাকতে আসে, এসে দেখে শ্রাবণ ব্যাগ গুছাচ্ছে। আমি হেল্প করব? না, আমি নিজেই করে নিব। আচ্ছা। মা অপেক্ষা করছে খাবার টেবিলে। তুমি যাও, আমি আসছি। মেঘ যাওয়ার জন্য পা বাড়াতেই শ্রাবণ আবার মেঘকে ডাকে। মেঘ শোনো। জি বলেন। কোথায় যাচ্ছি, ব্যাগ কেন গোছাচ্ছি জিজ্ঞাসা করলে না? কারো পার্সোনাল ব্যাপারে জানার তেমন ইচ্ছে বা আগ্রহ কিছুই নেই আমার। কিন্তু তুমি তো আমার। আমি আপনার চুক্তির বউ, তাই আমার মনে হয় না কোনো কিছু জানার অধিকার আমি রাখি। 1 বছর তো চলেই যাচ্ছে, হাতে মাত্র 3 মাস 15 দিন। তারপর আপনার এই এগ্রিমেন্ট থেকে আমি মুক্ত। মেঘ চলে গেল, শ্রাবণের মাথায় ছিল না মাত্র 3 মাস 15 দিন সময়। তার মাঝে 3টা মাস শ্রাবণ আমেরিকাতেই থাকবে। ইচ্ছে করছে ডিলটা এখনই ক্যান্সেল করে দেই, কিন্তু সে চান্সই নেই। আগে সব ফাইনাল হয়ে গেছে। এসব ভাবছিল এমন সময় রিধির কল। হ্যাঁ রিধি, বলো। স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। কি জন্য কল দিছো সেটা বলো। স্যার আমরা কাল সকালেই এয়ারপোর্টে যাচ্ছি, আপনি আমাকে কষ্ট করে পিক করতে পারবেন? তুমি নিজেই এয়ারপোর্ট চলে আসো, আমি অপেক্ষা করব। একই জায়গা যখন যাচ্ছি তখন একসাথে গেলেই বা কি দোষ? ওকে ফাইনাল, একসাথেই যাব। শ্রাবণ রাগে রাগে গজগজ করতে লাগলো। কি জন্য যে ওকে জব দিতে গেল এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই মেয়ে সারাক্ষণ মাথার কাছে সারপোকার মতো ঘুরে বেড়ায়। খেয়ে দেওয়ার কোনো কাজ নেই নাকি? হাত থেকে এই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে, তারপর নিজেই যায় খাবার খেতে। মামুনি কালকে সকালে ফ্লাইটে আমেরিকা যেতে হচ্ছে। 3 মাসের জন্য একটা ডিল ফাইনাল করতে যাচ্ছি, তুমি একটু সাবধানে থেকো। 3 মাস অনেকটা লম্বা সময় হয়ে গেল না? কিছু করার নেই মামুনি, সাইন করে ফেলেছি, যেতেই হবে। এক কাজ কর, বৌমাকে নিয়ে যা। বিয়ের পর তো ওকে নিয়ে কোথাও যাওয়া হয়নি, সারাদিন বাসায় একা একা থাকে। না মা, আমি এখানেই ভালো আছি। আমার জন্য কারো কাজের ডিস্টার্ব হোক এটা আমি চাই না। আর আমি চলে গেলে আপনার দেখাশোনা করবে কে? সে কি রে মা, তাই বলে তুই যাবি না? না মা, আমি যাব না। কারো যাওয়া লাগবে না আমার সাথে, রিদি আছে, আমি সব সামলে নেব। খুব জোরে কথাটা বলে শ্রাবণ। খাবার না খেয়ে উঠে গেল। শ্রাবণের মা পেছন থেকে ডাকলেও শোনে না। মেঘ খুব সকালে ঘুম থেকে ওঠে। আজ শ্রাবণ চলে যাবে, শ্রাবণের জন্য নাস্তা বানাতে হবে। সকাল 8টার দিকে শ্রাবণ মায়ের থেকে বিদায় নিয়ে বের হবে। তখন পেছন ঘুরে একবার তাকায়, মেঘ বেলকনিতে দাঁড়িয়ে আছে। শ্রাবণ মেঘকে ডাক দেবে ভেবে আবার থেমে যায়, কিছু না বলেই বেরিয়ে যায়। শ্রাবণ ভাবছে হয়তো মেঘের মনে নিজের জন্য বিন্দুমাত্র অনুভূতির জন্ম হয়নি, তাই মেঘ ওর থেকে দূরে দূরে থাকছে। অন্যদিকে মেঘ ওইখানে দাঁড়িয়ে আছে। শ্রাবণ যখন গাড়িতে উঠছিল তখন আবার উপরে তাকায়। শ্রাবণকে নিচে দেখে মেঘের ঘুর কাটে। এ কি, উনি তো চলে যাচ্ছেন।
আমাকে একবারও ডাকলেন না কেন? একটু পর শ্রাবণ গাড়িতে ওঠে, তারপর এয়ারপোর্টের দিকে যায়। মেঘের মন ঘরে টিকছে না, বারবার মাথায় পিয়ালের কথাগুলোই বাজছে। পিয়ালের কথার মাঝে কেমন যেন রহস্যের চাপ ছিল। মেঘ সেটা বুঝতে পারছে ঠিকই, কিন্তু কি লুকাচ্ছে পিয়ালি সেটা মেঘ জানে না। শ্রাবণ আমেরিকাতে পৌঁছার পর মাকে কল করে জানিয়ে দিল। মেঘ মনে মনে একটু কষ্ট পেলেও পরক্ষণে মনে পড়ে মেঘ শ্রাবণের চুক্তির বউ। কেনই বা আমার কাছে কল করবে? আমি তো ওনার কিছুই না। এইসব ভাবতে ভাবতেই মেঘের মন খারাপ হয়ে যায়। কখনো শ্রাবণকে নিয়ে ভাবতে গেলেই মনে পড়ে আর মাত্র কয়েক মাস, তারপরেই সব শেষ। কি দরকার সব? কেনই বা মায়া বাধা পড়বো? কিছুদিন পর তো আলাদা হয়ে যাব, তাহলে আর এত ভাববো কেন? এদিকে শ্রাবণ চলে যাওয়ার সপ্তাহখানেক পর মেঘ আর ওর শাশুড়ি মিলে বেশ ভালোই আড্ডা দিচ্ছেন। কলিং বেলের আওয়াজ কানে আসতেই মেঘ দরজার দিকে আগায়। ভাবতে থাকে এই সময় কি আসতে পারে, কারো আসার কথা না। মেঘ দরজা খুলে দরজার সামনে তাকিয়ে পিয়ালিকে দেখে একটা হাসি দিল, তারপর ওকে ভেতরে নিয়ে বসালো। আজ হঠাৎ কি মনে করে? কেন আমি আসতে পারি না? এই খালি প্যাস টেনে কথা বলিস কেন? দেখেন না আন্টি, আপনার বৌমা কত শয়তান। বিয়ের পর নিজের বেস্ট ফ্রেন্ডকে তো ভুলেই গেছে, একবারও খোঁজ নিয়েও দেখে না বেঁচে আছি নাকি মরে গেছি। হ্যাঁ তাই তো। বৌমা, তুমি ওর খোঁজ নাওনি? এটা কি সত্যি? মা, ওর কথা বিশ্বাস করবেন না তো। গত সপ্তাহে আমরা দেখা করলাম, শাকচুন্নিটা সেটা চেপে যাচ্ছে। বেশি বেশি বক বক করিস না, যা আমার জন্য চা নিয়ে আয়। চা খেতে খেতে এই সন্ধ্যাবেলা একটা আড্ডা হয়ে যাবে। হ্যাঁ বৌমা, যাও তুমি চা নিয়ে আসো, আমি ওর সাথে গল্প করি। মেঘ চলে যাওয়ার পর পিয়ালি আর মেঘের শাশুড়ি মিলে গল্প করছিলেন। আপনার শরীর এখন কেমন আছে আন্টি? এই তো যাচ্ছি রে মা, ভালো। তোর কি খবর? ভালো আছি আন্টি। স্যার কেমন আছেন? কাজ নিয়ে অনেক ব্যস্ত, কল করার সময় পায় না, মাঝে মাঝে কল করে খুঁজে নেয়। আন্টি, মেয়ে কি এখনো কিচ্ছু জানতে পারিনি? মেঘ এখনো ওর সাথে স্বাভাবিক হতে পারেনি পিয়ালি। ওরা দুজন যে আলাদা থাকে সেটা আমি জানি। আমি মেঘকে বলেছি শ্রাবণের থেকে সব জেনে নিতে, কিন্তু মেয়েটা কেন যে এক পা আগালে দুই পা পিছিয়ে পড়ে। আপনি নিজেই তো বলে দিতে পারতেন। আমি চাই মেঘ নিজে থেকে বুঝে নিক শ্রাবণ ওর স্বামী। শ্রাবণের ব্যাপারে কথা বলার অধিকার ওর আছে, কিন্তু কেন ও মেয়েটা স্বাভাবিক হচ্ছে না সেটাই মাথায় যাচ্ছে না। সেদিন আমি অনেক বুঝিয়েছি, কাজ হয়নি। ও চাইলে স্যারকে আমেরিকা যাওয়া থেকে আটকাতে পারতো। আমাকে রেখে কি কথা হচ্ছে শুনি? আর কথা হলো কই, চাইলাম আন্টির সাথে একটু সুখ দুঃখের কথা ভাগাভাগি করবো, তা তুই আর দিলে কই, এসেই তো ঝড় ঢেলে দিলি। গরম চা ঢেলে দেবো বলে দিলাম, তুই মায়ের সাথে গল্প করবি, তাতে আমি জল ঢাললাম কই? আমি তোকে বারণ করেছি নাকি যে মায়ের সাথে আড্ডা দিস না? এক নম্বরের শৈতান মেয়ে। থামবি তোরা? কই একটু বান্ধবীকে নিয়ে গল্প করবি, তা না ঝগড়া করে যাচ্ছে। মেঘ একটু এসে পিয়ালির কাছে বসে, তিনজন মিলে আড্ডা দিয়ে অনেকটা সময় কাটায়। তারপর রাতের খাবার খেয়ে পিয়ালি চলে যায়। মেঘ অনেক জোর করে, কিন্তু পিয়ালি কাজের অজুহাত দেখিয়ে পালিয়ে গেল। 2 মাস পর আজ শ্রাবণ আমেরিকা থেকে দেশে ফিরছে। মনের ভিতর অজানা প্রশ্ন, মেঘ শ্রাবণকে দেখে কিভাবে রিয়াক্ট করবে। শ্রাবণ আমেরিকাতে 3 মাসের জন্য গেলেও মেঘকে এত বেশি মিস করছিল, 3 মাসের কাজ 15 দিন আগেই শেষ করে। আজ মেঘকে চমকে দেবে শ্রাবণ। এখনো শ্রাবণ জানায়নি যে সে দেশে ফিরেছে। এদিকে শ্রাবণ ভাবছে মেঘকে সারপ্রাইজ দেবে, অন্যদিকে শ্রাবণ নিজেও জানে না তার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। শ্রাবণ এয়ারপোর্ট থেকে সোজা বাসায় আসার জন্য গাড়ি রিজার্ভ করে। চাইলেই বাড়ির গাড়িটা ড্রাইভারকে দিয়ে আনে নিতে পারত, কিন্তু এতে সারপ্রাইজটা দেওয়া হবে না। বাসার কাছে এসে শ্রাবণ কলিং বেল চাপে। মেঘ রান্না করছিল। ধুর, এই দুপুরবেলা আবার কে এলো? কাজের 12টা বাজাবে বলে। মেঘ বিড়বিড় করে দরজা খুলেই অবাক, শ্রাবণ আসবে, তাও এভাবে? ভাবনার বাহিরে ছিল। অনেক সময় পেরিয়ে গেল। মেঘ শ্রাবণের দিকে তাকিয়েই আছে। শ্রাবণের ডাকে মেঘের ঘোর কাটে। কি ব্যাপার, ভেতরে যেতে দেবে নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবে? এমনিতেই জার্নি করে ক্লান্ত হয়ে গেছি। মেঘের চোখে আঙুল দিয়ে তুড়ি বাজায় শ্রাবণ। আপনি আজ? কেন, খুশি হওনি? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। কি বললেন? বললাম যে ডিলটা কাল রাতেই ফাইনাল হয়ে গেছে, তাই চলে আসলাম। ওখানে যার জন্য যাওয়া সেই কাজ যখন শেষ,
তখন আর বসে থেকে কি করব বলো? মেঘ অবাক হয়ে শ্রাবণের ব্যবহার দেখছে। এর আগে শ্রাবণ মেঘের সাথে যতবার কথা বলেছে সবসময় রাগে রাগে ভাব থাকতো। আজ কি এমন হলো যে এত ভালো বিহেভস করছে? কি হলো, ভাবনাতেই থাকবে নাকি দরজা থেকে সরে দাঁড়াবে? ও হ্যাঁ আসুন। শ্রাবণ ভেতরে ঢুকতে ঢুকতে মেঘকে বলে, মামনি কোথায়? ওনার রুমে। এক গ্লাস লেবুর শরবত নিয়ে এসো, আমি গিয়ে মামনির সাথে দেখা করে আসি। আচ্ছা। শ্রাবণ তার মায়ের রুমে গিয়ে দরজায় ঠোকা দেয়। মামনি, দরজা খোলো, আমি শ্রাবণ। একটু পর দরজা খোলার আওয়াজ। শ্রাবণ ভেতরে আসতে যাবে অমনি চোখ যায় তার মায়ের দিকে। চোখ থেকে অবিরাম জল গড়িয়ে পড়ছে। শ্রাবণের বিশ্বাস হচ্ছে না যে এটা তার মা। এক ছুটে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পাগল ছেলে, কাঁদছিস কেন? মামনি, এটা কিভাবে সম্ভব হলো? শ্রাবণ তার মায়ের পায়ের দিকে ইশারা করে। শ্রাবণের কান্নার কারণ হচ্ছে আজ প্রায় 3 বছর পর সে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখছে। মাকে এই অবস্থায় দেখে শ্রাবণ যে কতটা খুশি তা বলে বোঝানো যাবে না। মামনি, তুমি ভালো হয়ে গেছো? ইয়াহু, আমার মামনি আবার হাঁটাচলা করে। শ্রাবণ মাকে ধরে চারিদিকে ঘুরে চিৎকার করে বলছে, শ্রাবণ, পড়ে যাব, থাম এবার। ও হ্যাঁ, তোমার পা ঠিক হলো কবে? এটার জন্য সব ক্রেডিট মেঘের। মেঘ কিভাবে তোমার পা? সেটা পরে বলছি, আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়। ওকে, আমি আসছি। শ্রাবণ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হবে। এর মাঝে মেঘ এসে সামনে দাঁড়ায়। শরবতের গ্লাসটা রেখে চলে যাবে। শ্রাবণ তখন মেঘকে উদ্দেশ্য করে বলে, থ্যাংক ইউ মেঘ। কিসের জন্য? মামনিকে সুস্থ করে তোলার জন্য। ও, মাকে সুস্থ করেছি বলে থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাইছেন? আসলে ঠিক সেটা নয় মেঘ। আমার বোঝা হয়ে গেছে। মেয়ে মাকে সুস্থ করার জন্য মায়ের সেবা করেছে, আর আপনি সেটাকে অন্যভাবে নিলেন। মেঘ, আমি এটা কখন বললাম? আমি শুধু এটা বলতে চেয়েছি, এতদিন আমি পারিনি মামনিকে হাজার চেষ্টা করেও সুস্থ করতে, আর তুমি 3 মাসের মধ্যেই মামনিকে সুস্থ করে তুললে। আর বুঝাতে হবে না। শরবতটা খেয়ে নিচে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ট্রাস্ট মি মেঘ, আমি ওভাবে বলিনি। মেঘ জবাব না দিয়ে চলে যায়। খাবার টেবিলে বসে শ্রাবণের মা নিজেই বলা শুরু করেন, তুই চলে যাওয়ার পর বৌমা আমার জন্য অনেক কষ্ট করেছে। দিনের পর দিন আমার সেবা করেছে। প্রতিদিন 2 বার করে পায়ে মালিশ করত, ঠিকমতো ওষুধ খাওয়াতো, মাঝে মধ্যে ঘুম পাড়িয়ে দিত। প্রতিদিন ভোর 5টায় আর সন্ধ্যার আগে রোজ 2 বার করে পার্কে নিয়ে যেত। হাতে হাত রেখে হাঁটতে শেখাতো। একটা সময় পায়ের টানগুলো হালকা কমতে শুরু করে। ডক্টরের ট্রিটমেন্টের সাথে ছিল। এভাবে ধীরে ধীরে পায়ের ফুলা কমতে থাকে। একদিন তো হুইল চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম। মেঘ যখন আমাকে ধরে তুলবে তার আগে আমি নিজে ওঠার চেষ্টা করি, আর এরপর থেকে একটু একটু করে হাঁটতাম। আর এখন সম্পূর্ণ সুস্থ। সব এই মেয়েটার জন্য। মেঘকে উদ্দেশ্য করে। মেঘ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। শ্রাবণ মেঘের দিকে একবার তাকায়, আবার মায়ের দিকে তাকায়, এরপর আবার মেঘ নিচের দিকে তাকায়। মেঘ না থাকলে আজ তো আমি হাঁটতেই পারতাম না। মা, কি সব ফালতু কথা বলছেন? আপনার হাঁটার পেছনে আপনার মনের জোরটাই ছিল সবচাইতে বড় শক্তি। আমি তো শুধু আপনার লাঠি হিসেবে কাজ করেছি। আপনার মনে আবারও স্বাভাবিক হওয়ার ইচ্ছে শক্তি ছিল, তাই আপনি শতবার পড়ে যাওয়ার পরেও হার মানেননি। আর তার ফল আজ আপনি নিজেই হাঁটাচলা করতে পারছেন। তোর সাথে কথাই পারবো না। আয় বস, আজ আমি তোকে খাইয়ে দেব। মা, আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। আমার কথা অমান্য করে আয় এখানে। সরি মা। মেঘ মায়ের পাশে চেয়ারে বসে ফুলি এসে কি লাগবে না লাগবে সেটা দেখে গেল। শ্রাবণের মা অল্প ভাত মেখে মেঘের মুখের সামনে তুলে ধরেন। মেঘ এমন ভাবে তাকিয়ে আছে যেন বিশ্বাসই হচ্ছে না আজ অনেক দিন পর মায়ের হাতে খাবে। খুশিতে মেঘের চোখে সুখের অশ্রু ধরা দিল। একিরে মা, কাঁদছিস কেন? মায়ের কথায় শ্রাবণ চোখ তুলে তাকিয়ে দেখে মেঘ সত্যিই কাঁদছে। বুঝে উঠতে পারছে না মেঘ হঠাৎ কেন কাঁদছে। মেঘ কেঁদেই যাচ্ছে। পাগল মেয়ে, এভাবে কেউ কাঁদে? মা, অনেকদিন পর মায়ের হাতে খাচ্ছে, যেন মনে হচ্ছে মেঘের মা আজ খুব আদর করে মেঘকে খাইয়ে দিচ্ছে। ভাতের পাতা চোখে চোল ফেলতে নেই মা। নে, হাঁ কর, আর কান্না না।
খাওয়া দাওয়া শেষ করে শ্রাবণ আর ওর মা গল্প করতে বসে, গল্প করছে। শ্রাবণ, কালকে তারিখটা তোর মনে আছে তো? কালকের তারিখ? শ্রাবণ একটু ভাবনায় পড়ে যায় কালকে কি সেটা নিয়ে। একটু পর যখন মনে পড়ে কাল কি, তখন শ্রাবণ ওর মায়ের দিকে এক পলক তাকায়। মুহূর্তেই ভয়ঙ্কর দিনটার কথা মনে পড়ে যায়। দেরি না করে তাড়াতাড়ি মায়ের পাশ থেকে সরে ছাদে চলে যায়। আর এক মুহূর্তে মায়ের কাছ থেকে থাকলে নিজেকে সামলানো অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। আর শ্রাবণের মাও পারবে না নিজেকে সামলাতে। শ্রাবণ উঠে যেতেই মেঘ ওর শাশুড়ির কাছে গিয়ে বসে, তারপর জিজ্ঞেস করে, মা কালকে কি আছে? উনি এভাবে চলে গেলেন কেন? মা কি হয়েছে, কাঁদছেন কেন? জানতে চাস কালকের দিন কি হয়েছিল? কি হয়েছে? কাল শ্রাবণের বাবার মৃত্যুবার্ষিকী। কত বছর হয়েছে? কাল 3 বছর পূর্ণ হবে। ও মা, বাবা মারা গেছেন কিভাবে? ওনার কি কোনো রোগ ছিল? না রে মা, একটা অ্যাক্সিডেন্টে সব শেষ করে দিল। ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি হাঁটাচলা করতে পারতাম না। শ্রাবণ ওই দিনের পর থেকে নিজেকে প্রতিটা মুহূর্ত অপরাধী ভাবছে। অ্যাক্সিডেন্টে? উনি নিজেকে কেন অপরাধী ভাববেন? এটা হয়তো আল্লাহর ইচ্ছে। কেন উনি নিজেকে কষ্ট দিচ্ছেন? কালকের দিন থেকে আপনার ছেলে হাসবে। ওনাকে যে আগের মতো হতেই হবে। তুই পারবি তো মা? পারতে আমাকে হবেই। মা, আমি একটু বের হচ্ছি, আমার কিছু কাজ আছে। চিন্তা করবেন না, আমি সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবো। ঠিক আছে মা, তবে যেখানে যাবি একটু সাবধানে, কেমন? মেঘ নিজের পার্স আর কিছু টাকা নিয়ে বেরিয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। কিছু সময় আগে মেঘ বাসায় ফিরে আসে। রুমে গিয়ে দেখে শ্রাবণ রুমে নেই। ফুলিকে জিজ্ঞেস করে, ফুলি তোর ভাইজানকে দেখেছিস? ভাইজান তো সেই দুপুরে পর থেকেই ছাদে, এখনো নিচে নামে আসেনি। ও ঠিক আছে। মেঘ দ্রুত ছাদের দিকে পা বাড়ায়। ছাদে গিয়ে দেখে শ্রাবণ আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ মেঘ শ্রাবণের পাশে দাঁড়িয়েছিল। শ্রাবণের খেয়ালই নেই ওর পাশে কেউ দাঁড়িয়ে আছে। মেঘ নিজে থেকেই বলা শুরু করে, কি ব্যাপার, রুমে যাবেন না? আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবেন? শ্রাবণ পাশ ফিরে তাকিয়েই মেঘকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে। পাগলের মতো কাঁদছে আর বলছে, বিশ্বাস করো মেঘ, আমি বাপিকে মারিনি। কিভাবে যেন অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। আমার জন্য আমার মামনি 3 বছর নিজের পায়ে হাঁটতে পারেনি। আমার জন্য মামনিকে গায়ে সাদা শাড়ি জড়াতে হলো। আমি অনেক চেষ্টা করেছি বাপিকে বাঁচানোর, কিন্তু পারিনি। প্লিজ আপনি একটু শান্ত হন। জানো, বাপি মারা যাওয়ার কিছুদিন পর জানতে পারি কেউ একজন আমাকে মেরে ফেলার জন্য গাড়ির নাকি ব্রেক ফেল করে রাখে। আর বাপি সেটা জেনে যায়। আমাকে বাঁচাতে গিয়েই সেদিন বাপি নিজেকে শেষ করে দিল। বাপির মৃত্যুর জন্য আমিই দায়ী মেঘ, আমিই দায়ী। প্লিজ আপনি একটু শান্ত হন। আপনি কেন নিজেকে দোষী ভাবছেন? দেখুন, কেউ যদি আপনার ক্ষতি করতে আপনাকে মেরে ফেলতে চায়, আর সেটা আপনার বাবা জেনে গিয়েও কিভাবে হাত গুটিয়ে বসে থাকবেন? আপনার বাবার এই সব কিছু তো আপনার জন্যই। সেই আপনাকে যদি উনি সুখ দিতে না পারেন, তাহলে উনি নিজেকে খুব অপরাধী মনে করবেন। আর শুনুন, আজ থেকে নিজেকে একদম দোষী ভাববেন না, কারণ আপনি নিজেই ভালো করে জানেন আপনি দোষী নন। শুধু শুধু কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন? আর আপনি এটা জানার চেষ্টা করেন কে আপনাকে সেদিন মারতে চেয়েছিল। কিভাবে জানবো আমি? আমার মন বলছে মা কিছু একটা আড়াল করছেন। উনিই পারেন আপনাকে আসল অপরাধীর কথা বলতে, যদি উনি জেনে থাকেন তো। হতে পারে এই জন্য মামনি বারবার অফিসের ব্যাপারে নিয়ে এত চিন্তা করে। আমি কত বোঝাই, আমি সব দেখাশোনা করব, তাও কি যেন খোঁজে। তাহলে কাল থেকে আমরা জানার চেষ্টা করব কে এর পেছনে আছে। তুমি আমার সাথে থাকবে? হ্যাঁ, কেন থাকবো না? এখন আমাদের চুক্তির 1 বছর শেষ হয়নি যে মাঝপথে আমি আপনাকে ছেড়ে চলে যাব। যতদিন চুক্তির মেয়াদ আছে ততদিন আমি আপনার সাথেই থাকবো। ও, চুক্তি শেষ হলেই চলে যাবে? যেতে যে আমাকে হবেই। এই চুক্তিটা যে 1 বছরের জন্যই ছিল। এই চুক্তি কেন দেওয়া? 1 বছর কেন? যদি আমার মৃত্যুর পর আরো কোনো জন্ম থাকে, সেই জন্মেও আমি আপনাকে ছেড়ে যাব না। জানেন এই চুক্তিতে কি আছে? কেন এই চুক্তি, কি কারণ তার শুধু সময়ের অপেক্ষা। আমি অতীতের ভুলটা আর করতে চাই না। যে আমি আর হারাতে পারবো না কিছু। আমার সেই শক্তি নেই। তবে ভালোই হয়েছে,
অতীতে যদি ভুল না করতাম তাহলে চোখ খুলতো না, জানতেও পারতাম না আর বুঝতেও পারতাম না আসল ভালোবাসা কি। শ্রাবণ দরজা খুলে রুমে ঢুকেই চারিদিকে তাকিয়ে মেঘকে চিৎকার করে ডাকতে থাকে। মেঘ তাড়াতাড়ি শ্রাবণের গলার আওয়াজ পেয়ে রুমে আসে। শ্রাবণ মেঘকে উদ্দেশ্য করে বলা শুরু করে। এসব কি মেঘ? রুমের ভেতরটা দেখিয়ে মেঘ পুরো রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। চারিদিকে মোমবাতি নিবু নিবু আলো রুমটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। শুধু মোমবাতি না, সামনে ছোট টেবিলে একটা ছোট কেক আর তাতে লেখা হ্যাপি বার্থডে মাই ডিয়ার শ্রাবণ। এগুলো দেখে শ্রাবণের মাথায় রক্ত চেপে যায়। মেঘ ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে। আসলে একটু পর তো আপনার জন্মদিন, তাই। কে বলেছে এসব করতে? আমি বলেছি তোমাকে? আমি বলেছি আমার জন্মদিন আমাকে উইশ করো? আমি বলেছি আমার জন্মদিন পার্টি করো? আমি বলেছি আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দাও? মেঘ কিছু না বলে চুপ করে আছে, ভয় কিছু বলার সাহস পাচ্ছে না। শ্রাবণ মেঘকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। এমনভাবে হাত দুটো চেপে ধরে রেখেছে মেঘ ব্যথায় চিৎকার দেয়। মেঘ কষ্ট পাচ্ছে দেখে হাত ছেড়ে দেয়, আবার বলা শুরু করে। কেন এসব করেছো? একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে। সরি, আমি বুঝতে পারিনি আপনি এইভাবে রিয়্যাক্ট করবেন। একটু শান্ত হয়ে আমার কথা শুনুন। কি শুনবো আমি? আমার কিছুই শোনার ইচ্ছা নেই, আমাকে একা থাকতে দাও। ধুর, একা থাকবেন বলে কি আমি এত কিছু করলাম? তখন কি বললেন আপনি, আর এখন কি করছেন? তখন ভাবনাই ছিল না তুমি আমার জন্মদিন নিয়ে এভাবে কিছু করবে। তাই নাকি? আচ্ছা বাদ দিন, আসুন কেক কাটবেন। মেঘ শ্রাবণের হাত ধরে টানতে টানতে কেকের সামনে নিয়ে দাঁড় করায়। কেন এমন করছো মেঘ? এই দিনটা আমি ভুলে যেতে চাই, কেন বুঝো না? মেঘ আলতো করে শ্রাবণের গালে এক হাত রাখে, অন্য হাতে শ্রাবণের আরেক হাত ধরে আছে। আপনি তো কোনো অন্যায় করেননি, তাহলে আপনি কেন কষ্ট পাবেন? আর আমি যখন জেনে গেছি বাবার মৃত্যুর পেছনে কেউ জড়িত, তখন তাকে খুঁজে বের করা আমার দায়িত্ব। আর আজ থেকে আপনার মুখে হাসি ফোটানোর দায়িত্বও আমার। 1 মাসের জন্য হোক না 1 মাস, তাতে কি? এই 1 মাসকেই আমি কাজে লাগাবো। কি করবে এই 1 মাসে, যা আমি 3 বছরেও করতে পারিনি? ওহ, সেটা আমি দেখব। আসেন তো আগে কেক কাটবেন। আমি মাকে কথা দিয়েছি, আমার কথা আমাকে রাখতে দিন প্লিজ। মেঘের কথায় শ্রাবণ আর কিছু না বলে ছুরি হাতে নিয়ে কেক কাটে। আর মেঘ হাততালি দিয়ে শ্রাবণকে উইশ করতে থাকে। অন্যদিকে শ্রাবণের মা দরজার পাশ থেকে সবকিছু দেখে মুখে একটা তৃপ্তির হাসি দিয়ে নিজের রুমে চলে যায়। তারপর মেঘ আর শ্রাবণ অনেক গল্প করে। সেদিনের পর থেকে শ্রাবণ অনেকটা বদলে গেছে। আগের মতো হাসি আনন্দ নিয়ে মেতে থাকে। কিন্তু একটাই চিন্তা, আর মাত্র কয়েকটা দিন পর মেঘ চলে যাবে। শ্রাবণ কি ব্যর্থ মেঘকে তার ভালোবাসা বুঝাতে? হয়তো ব্যর্থ, হয়তো না। তাহলে কি পারবে না শ্রাবণ মেঘকে আটকাতে? অন্যদিকে মেঘ একটা একটা করে ক্লু খুঁজে বের করছে। কে মারার প্ল্যান করতে পারে শ্রাবণকে? কে ওর এত বড় ক্ষতি করতে চায়? ধীরে ধীরে মেঘ সব রহস্য জানতে পারে। মেঘ যখন জানলো এর পেছনে কার হাত, তখন তো বিশ্বাসই হচ্ছিল না যে মেঘের সামনে এত কিছু আসবে যা মেঘকে আবারও বিপদের দিকে ঠেলে দেবে। আজ মেঘ আর শ্রাবণের বিয়ের 1 বছর পূর্ণ হবে। একদিকে শ্রাবণ ভাবছে মেঘকে কিভাবে ডিভোর্সের কথা বলবে, অন্যদিকে মেঘ চাইছে আজ এমন কিছু হোক যেন শ্রাবণ মেঘকে কোনোভাবেই না ছাড়ে। সকালবেলা মেঘ কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায়। সারাদিন পার হয়ে যাচ্ছে, মেঘের বাসায় ফেরার নাম নেই। শ্রাবণ মেঘের নাম্বারে কল করে করে ব্যর্থ হয়, কারণ মেঘের নাম্বার বারবারই বন্ধ দেখাচ্ছে। শ্রাবণ পাগলের মতো হয়ে যাচ্ছে। শেষমেশ মেঘ কি চলে যাবে শ্রাবণকে ছেড়ে? এই ভেবে শ্রাবণ আর ওর মা ভাবতে ভাবতে পুলিশে রিপোর্ট করবেন ভাবেন। এর মাঝে শ্রাবণের নাম্বারে একটা কল আসে। মেঘকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি এই ঠিকানায় চলে আসো। কল কেটে গেল। শ্রাবণ একটু আগে আসা নাম্বারে ডায়াল করে, কিন্তু ততক্ষণে নাম্বারটা বন্ধ হয়ে গেছে। শ্রাবণ তাড়াতাড়ি গাড়ি নিয়ে ঠিকানা অনুযায়ী যাওয়ার জন্য পা বাড়ায় আর পিয়ালিকে কল করে বাসায় গিয়ে মাকে সামলাতে বলে। শ্রাবণ বিশাল একটা মাঠের কাছে গিয়ে গাড়ি থামায়। তারপর চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এটা সেই ঠিকানা কিনা। হ্যাঁ, এটাই তো সেই জায়গা, কিন্তু মেঘ কোথায়? শ্রাবণ চারিদিকে খোঁজাখুঁজি করতেই একজন ওর পেছন থেকে এসে চোখ বেঁধে জোর করে একটা গাড়িতে তুলে নিয়ে যায়। একজন ওর মাথায় রিভলভার ধরে রাখছে, আর একজন শক্ত করে চেপে ধরেছে আর বারবার শ্রাবণকে নড়াচড়া করতে নিষেধ করছে। কিছু সময় পর একটা নির্জন জায়গায় গাড়ি থামায়। তারপর শ্রাবণের মাথায় রিভলভার ঠেকে সামনের দিকে এগিয়ে যেতে বলে। যদিও শ্রাবণের চোখ বাঁধা, তারপরে ওকে জোর করে নিয়ে যাচ্ছে।
একটা সময় একটা ঘরে নিয়ে শ্রাবণের হাত পা বেঁধে ফেলে, তারপর চোখের বাঁধন খুলে দেয়। শ্রাবণ চোখ খুলে তাকিয়ে দেখে মেঘকেও একইভাবে বেঁধে রাখা হয়েছে। শ্রাবণ মেঘকে দেখে ওদেরকে বারবার বলে মেঘকে ছেড়ে দিতে। শ্রাবণ হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। মেঘকে এখানে কেন বেঁধে রেখেছেন? কারা আপনারা? কেন এমন করছেন? কি চাই আপনাদের? মেঘ, তুমি চিন্তা করো না, ওরা তোমার ক্ষতি করতে পারবে না। ওরা আমার ক্ষতি করবে না, ওরা আপনার ক্ষতি করতে চায়। কেন ওদের ফাঁদে পা দিলেন আপনি? আমার ক্ষতি কে করবে? 3 বছর আগে যে মানুষটা আপনাকে মেরে ফেলার জন্য গাড়ি ব্রেক ফেল করিয়ে রাখে, তারই রক্ত। মানে কি বলছো তুমি? কে সে যে আমাকে মেরে ফেলতে চাই? একটা আওয়াজ আসে, অমনি শ্রাবণ চুপ হয়ে যায়। ভালো করে বোঝার জন্য দুজনে চুপ করে থাকে। এরপর আওয়াজটা আরো স্পর্শ হয়। একটু একটু করে একজন মানুষ শ্রাবণের সামনে এসে দাঁড়ায়, মুখে কালো মুখোশ পরা। কে আপনি? আমি আপনার কি এমন ক্ষতি করলাম যার জন্য আমাকে মেরে ফেলতে চাইছেন? আবার মেঘকে এভাবে শাস্তি দিচ্ছেন? লোকটা নিজের মুখ থেকে মুখোশটা খুলে নিচে ফেলে দিল, তারপর মাথাটা নিচু থেকে ধীরে ধীরে উপরে তুলতে লাগলো। তারপর বলল, দেখো তো শ্রাবণ, আমাকে চিনতে পারছো কিনা? শান, তুমি? আমি শান, তোমার এক এবং একমাত্র শত্রু। কি বলছো শান? আমরা তো খুব ভালো বন্ধু। বন্ধু? ও বন্ধুত্বের মানে জানে? ওর কাছে তো ইম্পর্টেন্ট টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আর আপনার সম্পত্তি। মানে এটা তুমি কি বলছো মেঘ? হ্যাঁ শ্রাবণ, তোমার বউ। দূর বাবা, ও তো এগ্রিমেন্টের বউ। যাই হোক, ও ঠিক বলছে, আমি তোমার সম্পত্তি চাই। শান, তোমাকে আমি এর আগেও অনেক টাকা দিয়েছি, সেটা কি ভুলে গেছো? না না শ্রাবণ, তোমার এত বড় উপকারের কথা আমি ভুলবো কিভাবে? তুমি টাকা না দিলে আমি এতদিনে মেঘকে উপরে পাঠিয়ে দিতাম। তাহলে কেন আমাকে আর মেঘকে এভাবে বেঁধে রেখেছো? এটা তো হওয়ার কথা ছিল না। রাইট, এটা হওয়ার কথা ছিল না। কেন এলো এটাই জানতে চাও, তাই না? হ্যাঁ, কি কারণে এমন অমানুষের মতো কাজ করলে তুমি? তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগের কাহিনী। তোমার বাবা আশরাফ মাহমুদের কোম্পানিতে ম্যানেজারের দায়িত্বে কাজ করতেন আমার বাবা ইমতিয়াজ আহমেদ। তুমি ম্যানেজার আঙ্কেলের ছেলে? শানের বাবা আপনাকে মেরে ফেলতে চেয়েছিলেন সেদিন, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়ে আপনার বদলে বাবাকে কেড়ে নিলেন। সেদিন ওদের প্ল্যানটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, যার জন্য শান প্ল্যান করে আপনাকে এই চুক্তির কথা বলেন। তুমি কিভাবে জানলে এসব? শান নিজেই এসব বলেছে, কিন্তু শান এটা জানে না যে ও কত বড় ভুল করলো। শান কোনো কাজের প্রমাণ রাখে না। সেদিন যেমন কোনো প্রমাণ আমার বাবা রাখেনি, আজ আমি রাখবো না। তবে বাবা একটা ভুল করে ফেলেছে। বাবার সব প্ল্যানের কথা তোমার মা বাবা দুজনেই জেনে যান। এই একটা জায়গায় বাবা ভুল করলেও আর সব ঠিক। আজ বাবা ফেলে রাখা কাজটা আমি কমপ্লিট করব। তুমি শত চেষ্টা করেও কিছু করতে পারবে না। মা আমাকে সব জানিয়েছেন, আর আমি তো তোমাদের চুক্তি কথা জেনেই গেলাম। তাহলে এখন নতুন করে কি প্ল্যান করবে তুমি? জেনে গেছো, ভালোই হয়েছে। এবার তোমার মতামতটা জানিয়ে দাও, তাহলেই সব ঝামেলা শেষ হয়ে যাবে, তাই না শ্রাবণ? শ্রাবণ কি বলবে ভেবে পাচ্ছে না। শান এইভাবে তার সাথে প্রতারণা করবে শ্রাবণের কল্পনাও ছিল না। কিন্তু এখন তো সব মেঘের হাতে। আজ মেঘের একটা সিদ্ধান্তই সব কিছু বদলে দিতে পারে। অন্যদিকে পিয়ালি বাসায় শ্রাবণের মাকে সান্ত্বনা দিচ্ছে। শ্রাবণের মা কান্নায় ভেঙে পড়েন। তাহলে কি এইবার শ্রাবণা হারিয়ে যাবে? কাম অন মেঘ, স্পিক আপ। শান প্লিজ, ওনাকে ছেড়ে দাও। আরে আরে, এত দরদ যাচ্ছে কেন? এই বিয়েটাই তো মিথ্যে। শ্রাবণ মেঘের দিকে অবাক চোখ নিয়ে তাকিয়ে আছে। সত্যি কি এই সম্পর্কটা মিথ্যে বলে প্রমাণ হয়ে যাবে? আমার ভালোবাসার কি কোনো মূল্য ছিল না? মেঘ চুপ করে আছে কেন? কেন কিছু বলছে না? মেঘ, তোমার মতামতটা আমি ভালো করেই জানি। এই চুক্তির কথা অনুযায়ী এই বছরে তোমার মনে শ্রাবণের প্রতি কোনো অনুভূতি জাগেনি। তুমি এখনো আমাকেই ভালোবাসো। আর এগ্রিমেন্ট অনুযায়ী আজ 1 বছর শেষ, তাই আজ তোমাদের ডিভোর্স হয়ে যাবে আর তুমি আমাকেই বিয়ে করবে। নিজেকে খুব চালাক মনে করো, তাই না শান? তোমার সব ভাবনাই সত্যি হয়ে যাবে, তুমি যা বলবে তাই হবে। এগ্রিমেন্ট তো এটাই ছিল। একটা চুক্তির মাধ্যমে শ্রাবণ মাহমুদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো কাশফিয়া হাসান মেঘ। এই 1 বছরে যদি মেঘের মনে শ্রাবণকে নিয়ে কোনো অনুভূতি না জন্মায়, তাহলে মেঘ সারা জীবনের জন্য শ্রাবণের থেকে আলাদা হয়ে যাবে। আর এই চুক্তির কথা মতো শ্রাবণের সাথে মেঘের ডিভোর্সের পর শানের সাথেই মেঘ আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। মেঘ একবার শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণ চোখ দুটো বন্ধ করে নিচের দিকে দিয়ে রেখেছে।
মেঘ আর চুপ করে থেকে দেরি করো না প্লিজ। এবার তুমি বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো। যদি তুমি আমাকে ভালোবাসো বলো, তাহলেই কিন্তু আমি শ্রাবণকে মুক্তি দেব। মেঘ দেরি করো না, এখনো অনেক কাজ বাকি। প্লিজ মেঘ, তাড়াতাড়ি বলো। আমি তুমি বলো মেঘ, প্লিজ বলো। আমি এর মাঝেই ধুম করে একটা শব্দ হয়। শান কিছু বুঝে ওঠার আগেই পুলিশ এসে শানের মাথায় লিবর ভাত ধরে। শ্রাবণ সামনে তাকে অবাক, এ কাকে দেখছে শ্রাবণ? এটা কিভাবে সম্ভব? You are under arrest, Mr. Shan Ahmed. মেঘ পুলিশের দিকে তাকিয়ে একটা হাসি দিল। শ্রাবণ অবাক হয়ে মাথা উঁচু করে সামনে তাকায়। পুলিশ এখানে আসলো কিভাবে? আমি তো কাউকে কল করিনি, কিন্তু এরা জানলো কিভাবে? এর মাঝেই আরেকজন এসে ভেতরে ঢুকে শানকে উদ্দেশ্য করে বলে, এবার শ্বশুর বাড়ি চলো মিস্টার শান, অনেক ক্ষতি করেছো এদের, বাকি জীবন জেলে বসে কাটিয়ে দিবে, চলো। রিদি তুমি? হ্যাঁ স্যার, আমি এখানকার থানার একজন কর্তব্যরত পুলিশ অফিসার। রিদি তাকে কি দেখছো? আগে বাঁধনটা খুলতে বলো এদের, আর কতক্ষণ এভাবে থাকবো? হ্যাঁ মেঘ। রিদি ওর সাথে আসা পুলিশ কনস্টেবলকে মেঘ আর শ্রাবণের বাঁধন খুলে দিতে বলল। এটা কিন্তু ঠিক হলো না, আমি তোমাদের দেখে নেব। আরে দূর, তুমি কি দেখবে সেটা আমার জানা আছে। আসো আগে আমার সাথে একবার জেলের মাঝে পচে দেখো কি স্বাদ লাগে। রিদি একজন কনস্টেবলকে ডেকে শানকে অ্যারেস্ট করতে বলল। তারপর শানের সব চেলাদের ওর সাথে নিয়ে গেল। থ্যাংক ইউ রিদি, আজ তুমি না থাকলে এখান থেকে বেঁচে ফিরতাম না। রিদি আমার মাথায় কিছুই ঢুকছে না, তোমরা একে অপরকে চিনো কিভাবে? ওয়েট স্যার, আগে শানের ব্যবস্থা করে নিই, বিকেলে আমি আপনাদের বাসায় যাব। থ্যাংক ইউ রিদি। ইটস মাই প্লেজার। আর হ্যাঁ, আমাদের সাথে তোমরাও এসো, বাসায় পৌঁছে দেব। রিদি ওদের সবাইকে গাড়িতে নিয়ে বসালো। অন্যদিকে মেঘ তখন থেকে এক হাত দিয়ে অন্য হাত খামচে যাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না। দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাবে না? মেঘ কিছু বলছি তোমায়, কি ভাবছো এত? কই কিছু না। তুমি ভয় পাচ্ছ কেন? নাও ইউ আর অলমোস্ট সেফ। কি ব্যাপার, তোমরা এখনো দাঁড়িয়ে কেন? এসো, বাসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে না? আমরা আসছি, তুমি যাও। রিদি যাওয়ার পর শ্রাবণ মেঘের হাত ধরে গাড়িতে উঠিয়ে দিল। তারপর নিজেও উঠে বসলো। ওদের জন্য আলাদা একটা গাড়ি আনা হয়েছে। গাড়িতে উঠে মেঘ কোনো কথা বলছে না, কি যেন ভেবেই যাচ্ছে। হ্যাঁ, মেঘ এটাই ভাবছে, আর একটু পর শ্রাবণ আর মেঘ আলাদা হয়ে যাবে। ভাবতেই মেঘের ভেতরে একটা ঝড় বয়ে যায়। অন্যদিকে শ্রাবণের ভেতরেও একই ভাবনা। শ্রাবণের ভেতরে যে ঝড়টা যাচ্ছে, সেই একই ঝড় মেঘের মনেও বইছে। দুজনেরই একটা ব্যাপার নিয়ে চিন্তা করছে। ভাবতে ভাবতেই ওরা বাসার সামনে চলে আসে। হৃদি ওদেরকে নামিয়ে দিয়ে বাকিদের নিয়ে থানার দিকে এগিয়ে গেল। বাসায় আসতে শ্রাবণের মা মেঘকে জড়িয়ে ধরে বলল, কোথায় ছিলে সারাদিন? জানিস কত টেনশন হচ্ছিল আমার। এভাবে কিছু না বলে কেউ বাসা থেকে বের হয়? আর যদি কখনো এমন ভুল হয় তাহলে কিন্তু মায়ের হাতে মার খাবি। মা শুনুন, আপনার হাতে মায়ের খাওয়ার জন্য এরকম ভুল আমি বারবার করতে রাজি। কি, তুমি আবারও ওই গুন্ডাদের কাছে যেতে চাও? দেখলে তো কি হলো। কিছুই হতো না, আপনি কেন ওদের হাতে পা দিতে গেলেন? মেঘ, আমি না গেলে ওরা তোমাকে মেরে ফেলতো। পাগল নাকি? শান মারবে আমাকে? তার আগেই তো আমি ওর সব রাস্তা বন্ধ করে দিয়েছি। মানে কিভাবে? আজ শান আমাকে ধরে নিয়ে গেল কিভাবে? গুন্ডা পাঠিয়ে আমাকে নিয়ে গেল, এটাই ভাবছেন তো? আরে শানের এত সাহস নেই আমাকে কিছু করবে। একটা সময় ও তো আমাকে ভালোবাসতো। তাহলে তুমি ওখানে গেলে কিভাবে? সবটাই প্ল্যান ছিল। নিজে থেকে ওর কাছে ধরা দিলাম, যাতে ওকে পুলিশের হাতে তুলে দিতে পারি। প্ল্যান মানে? হ্যাঁ স্যার, প্ল্যান। আমি কিছুই বুঝতে পারছি না। দাঁড়ান, বুঝিয়ে বলছি। রিদি তুমি বলো। আপনার বাবার কোম্পানিটা নিজেদের কাছে দখল নেওয়ার জন্য, আপনার বাবার সব সম্পত্তি দখল করার জন্য। আপনার বাবা ম্যানেজারকে চোরের দায়ে কোম্পানি থেকে বরখাস্ত করেছিলেন, আর যার প্রতিশোধ নেওয়ার জন্য শান আর শানের বাবা মিলে আপনাকে মারার প্ল্যান করে। সেদিন মারতে পারেননি, কারণ সেদিন আপনার বাবা জেনে গেছিলেন গাড়ির ব্রেক ফেল করানো হয়েছে। তাই তিনি আপনাকে বাঁচাতে নিজেই ড্রাইভ কন্ট্রোল করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেন। আর শান এতদিন শুধু মেঘের নাম ব্যবহার করে আমার থেকে টাকা নিত। হ্যাঁ স্যার, শান এটা ভেবেছিল মেঘের ক্ষতি করার কথা বললে আপনি মেঘকে বাঁচাতে নিজের জীবনটাও দিয়ে দিবেন। তাই ওর নিজের স্বার্থ রক্ষার জন্য এতদিন মেঘকে ব্যবহার করেছে। ভাগ্য ভালো মেঘ শানের আসল রূপ জেনে গেছিল, নয়তো আজ সত্যি মেঘের কোনো বিপদ হতো।
তুমি ওখানে গেলে কিভাবে? আজকে শান মেঘকে রাস্তা থেকে কিডন্যাপ করবে। এটা মেঘ আর আমার প্ল্যান। শানকে ধরার আর কোনো উপায় ছিল না। যদি মেঘের কোনো ক্ষতি হতো? আমি থাকতে মেঘের কিছু হতে দিতাম না। মেঘকে কিডন্যাপ করার কিছুক্ষণ আগে মেঘ আমাকে কল করে, তারপর নিজের ফোন আমার নাম্বার কলিংয়ে রেখে শানের পাঠানো গুন্ডাদের মধ্যে একজনের পকেটে রেখে দেয়। ওদের লোকেশন মুহূর্তেই পেয়ে যাই, তাই ওখানে যেতে কোনো অসুবিধা হয়নি। আজ মেঘ যদি শানকে ধরতে হেল্প না করতো, তাহলে শান 2-1 দিনের মধ্যেই আপনাদের উপর অ্যাটাক করতো। থ্যাংক ইউ রিদি, আজ তুমি না থাকলে আমরা কেউ বেঁচে ফিরতে পারতাম না। থ্যাঙ্কস তো মেঘের প্রাপ্য। সময় মতো আমাকে কল দেওয়ায় আমি ওখানে যেতে পারলাম। তাহলে আমার সাথে যে ডিল ফাইনাল করতে আমেরিকা গেলে? শান আমেরিকা ছিল, ওকে ফলো করার জন্য ইচ্ছে করে একটা ডিল করা আর আপনাকে প্রোটেক্ট করা। আমার বোঝা হয়ে গেছে, এবার একটু আড্ডা দিই। টেনশন করতে করতে প্রাণের 12টা বেজে গেছিল। আপনাকে টেনশন নিতে কে বলেছে? তুমি বুঝবে কিভাবে? তুমি তো আর হয়েছে, আর টেনশন করতে হবে না। আসল অপরাধী সাজা তো হয়ে যাবে এইবার। এখন আর টেনশন করা লাগবে না। মেঘ, তুই একটু চা করে আনবি? আজ সারাদিন তোর হাতের চা খুব মিস করেছি। আচ্ছা মা, আমি চা নিয়ে আসছি। মেঘ রান্নাঘরে গিয়ে চা নিয়ে আসে সবার জন্য। সবাই চা খেতে খেতে আড্ডা দিচ্ছে। শ্রাবণ বারবার আর চোখে মেঘকে দেখছে, কিছু একটা বলতে চাইছে, কিন্তু সবার সামনে চাইলেও বলতে পারছে না। মেঘ সেটা বুঝতেই কেটে পড়ে রান্নাঘরে। ইচ্ছে করেই অনেকগুলো রান্নার আয়োজন শুরু করে। কিছু সময় পর রেদে চলে গেল। সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে মেঘ আর পিয়ালি ছাদে বসে গল্প করছে। এখন কি করবি? কিছু ভাবলি? কি সিদ্ধান্ত নিলি? চলে যাব। মেঘ, হ্যাঁ রে, চলে যাব। এগ্রিমেন্ট 1 বছর পেরিয়ে গেছে। কাল সকালে এই বাড়ি ছাড়তে হবে। আর বিপদ বাড়িয়ে লাভ কি? মেঘ, তুই একবারও স্যারের কথা ভাববি না? ওনার কথা ভেবেই বলছি। এগ্রিমেন্ট এটাই লেখা ছিল, 1 বছর পর যে যার রাস্তা বেছে নেব। আমার খেয়ালই ছিল না আজ 1 বছর পার হতে যাচ্ছে। মেঘ, তুই জানিস না স্যার তোকে... আমাকে কি? মেঘ, তুই আবারও ভুল করিস না। একবার স্যারের সাথে কথা বল। আমার কিছু বলার নেই পিয়ালি। তোর নেই, কিন্তু ওনার থাকতে পারে মেঘ। উনি যা বলার 1 বছর আগেই বলে দিয়েছেন। নতুন করে আর কি বলবেন? তুই একটু বস, আমি আসছি। পিয়ালি উঠে নিচে নেমে গেল। মেঘ বিড়বিড় করতে করতে কান্নায় ভেঙে পড়ে। একটু পর পিয়ালি মেঘের কাঁধে হাত রেখে পাশে বসে। এসেছিস? এটা ধর, ডায়েরিটা মেঘের হাতে দিয়ে। কি এটা? দেখতেই পাচ্ছিস, ডায়েরি। হ্যাঁ, তো এটা দিয়ে কি করব? পড়বি, এটা স্যারের ডায়েরি। এটা আমি পড়তে যাব কেন? তোর এখনো অনেক কিছু অজানা মেঘ, এটা পড়লে জানতে পারবি। কিন্তু তুই পড় মেঘ। মেঘ শ্রাবণের ডায়েরিটা হাতে নিয়ে পড়া শুরু করে। প্রথমেই ডায়েরির মাঝে লেখা, শ্রাবণের মেঘ। মেঘ খানিকটা অবাক হয়ে পিয়ালির দিকে তাকায়। পিয়ালি ইশারায় পরের পেজটা উল্টাতে বলে। মেঘ মাথা নেড়ে সায় দেয়। তারপর পেজটা উল্টে দেখে কিছু লেখা আছে, আজ আমি প্রথম অফিসে জয়েন করেছি। কোম্পানিতে জয়েন করার পর জানতে পারলাম আগের ম্যানেজার আঙ্কেলকে চাকরি থেকে বাতিল করা হয়েছে। কিন্তু কেন তা আমাকে কেউ জানায়নি, বা আমারও জানার ইচ্ছে হয়নি। আজ প্রথম অফিসে জয়েন করে বুঝতে পারলাম বাপি কতটা প্রেশারের মাঝে থাকতো। সারাদিন এত এত কাজ করেও বাপি হাসি মুখে বাসায় ফিরত আর আমাদের সাথে আড্ডা দিত। আমার দুঃখ একটাই, বাপিকে বুঝে উঠতে আমি খুব দেরি করে ফেলেছি। আগে যদি বাপিকে বুঝতে পারতাম, তাহলে হয়তো বাপিকে এত তাড়াতাড়ি হারাতাম না। একটু একটু করে কোম্পানির সব দায়িত্ব বুঝে নিলাম। নতুন একজন ম্যানেজার নিয়োগ করলাম। দেখতে দেখতে কোম্পানিটা বেশ উন্নতি হতে লাগলো। এরপর একটা একটা করে নিয়োগ বিজ্ঞপ্তি পেপারে দিলাম, নতুন কর্মচারী লাগবে এটা উল্লেখ করে। কয়েকজনের ভাইবা নিয়ে সিলেক্ট করলাম। আজ আবার নতুন কর্মচারী জয়েনিং করার দিন। নতুন একজন জয়েন করলো, তাও আবার একটা মেয়ে। দেখতে একদম পরীর মতো, টানা টানা চোখ, মায়াবী মুখ, বাঁকা ঠোঁটের হাসি, লাচুক লাচুক মুখের চাহনি, একদম পরীর মতো দেখতে। যে একবার দেখবে সেই প্রেমে পড়ে যাবে। প্রথম দেখায় মেয়েটাকে আপন ভেবে নিয়েছিলাম, কিন্তু জানতাম না যে মেয়েটাকে আমি মনের গহীনে অজানা একটা সুখের ঠিকানা গড়ে তুলেছি, সে অন্য কাউকে ভালোবাসে। বাপিকে হারিয়ে এরকম পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু ওকে দেখে আবারও পাগলামে থামানোর একটা মাধ্যম খুঁজে পেলাম।
কিন্তু যেদিন জানলাম পরীটা অন্য কাউকে ভালোবাসে, সেদিন আবারও খুব কষ্ট অনুভব করলাম। বুকের ভেতর কেমন যেন ব্যথা অনুভব করতাম। মামনি আমার কষ্ট মেনে নিতে পারছিল না, বারবার জানতে চাইতো বলে একদিন মামনিকে সব বলে দিলাম। মামনি আমাকে অনেক বোঝাতো যে আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে আমার হবেই। আর আমার নিজের ভালোবাসার উপর বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটাই হয়তো আমাকে বাঁচাতে শিখালো। ও কখন অফিসে আসতো, কখন কি করতো, সব নজর রাখতাম। এরকম পাগল ছিলাম আমি ওর জন্য। ও হ্যাঁ, পাগল আমি এখনো ওর জন্য। মনের গহীনে আজও আমি ওকেই অনুভব করি, কিন্তু সমস্যা তো বাধে অন্য জায়গায়। এমনটা হবে কোনোদিনও ভাবিনি। কি থেকে কি হয়ে গেল, মুহূর্তেই সব শেষ হয়ে গেল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার কি করণীয় সেটাও মাথায় ঢুকছে না। অবশেষে একজনকে পেলাম আমাকে হেল্প করার জন্য, যে আমাকে প্রতিটা পদে হেল্প করেছে। তার কাছে কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নেই, কিন্তু তাও আমি তাকে ধন্যবাদ জানালাম। তার মাধ্যমেই আমি আসল ঘটনা জানতে পারলাম। হ্যাঁ, সে আর কেউই না, পিয়ালি নিজে। মেঘ মাথা তুলে পিয়ালির দিকে তাকায়, তারপর আবার পড়া শুরু করে। পিয়ালি বলেছিল মেয়েটা নাকি পিয়ালির খুব ভালো বন্ধু, আর পিয়ালি ওর সম্পর্কে সব জানে। যাই হোক, আমি যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছি সেটা পিয়ালিকে না বললেও মেয়েটা কি করে যেন বুঝে নিল। আর এটাও জানালো যে আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে। এরপর একদিন জানতে পারলাম ও যে ছেলেটাকে ভালোবাসতো সে অন্য একজনকে বিয়ে করে দেশ ছেড়ে চলে গেছে, তাও ওকে না জানিয়ে। খবরটা শুনে খুব খারাপ লেগেছিল। ওর কষ্টটা আমি ফিল করতাম। কাউকে ভালোবাসলে তার দেওয়া কষ্টগুলো সহ্য করা যায় না, সেটা আমি বুঝি। আর বুঝি বলেই ওকে খুশি দেখতে চেয়েছিলাম। কিন্তু খটকা একটা জায়গায়, ও যে আমাকে ভালোবাসে না। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায়। আজ ওকে খুব কান্না করতে দেখেছি, কিন্তু কেন কাঁদলো ও এইভাবে? এখনো ও কি ভালোবাসার মানুষটার জন্য রাত জেগে কাঁদে মেয়েটা? ওর কান্নার কারণ জানতে পিয়ালিকে ডেকে পাঠাই। তারপর পিয়ালির থেকে জানতে পারি ওর কান্নার কারণটা কি। ওর মায়ের হাড়ের ফুটোর অপারেশনে অনেক টাকা দরকার। মেয়েটা একা সব সামলাতে পারবে না বলে কান্নায় ভেঙে পড়ে। সত্যিই তো, কি করার থাকতে পারে ওর? এমনিতেই ভালোবাসার মানুষটাকে হারিয়ে কষ্টে থাকার সত্ত্বেও হাসি মুখে অফিসের সব কাজ সামলে নিত। আর আমি ওকে ইচ্ছে করে কাজ বাড়িয়ে দিতাম, ওকে কাজের মাঝে ডুবিয়ে রাখতাম, যেন ও সব কষ্ট ভুলে স্বাভাবিক হতে পারে। আমি জানতাম টাকাটা আমি ওকে কাজ ছাড়া দিলে দান হিসাবে দেখবে, ভাববে আমি ওকে করুণা করছি। কিন্তু সত্যি তো এটাই, আমি ওর মুখে একটুখানি হাসি ছোঁয়া দেখতে চাই। যখন ওকে টাকা দেব ভাবলাম ও টাকাটা এমনি এমনি নিত না। কি করব এসব ভাবছিলাম। এরপর যখন ওকে বিয়ের কথা বলতে যাব তখনই রাস্তায় ওর প্রিয় মানুষটার সাথে দেখা হয়ে যায়। বেচারা অন্য দেশে গিয়ে নাকি অনুভব করতে পেরেছে সে তার ভালোবাসার মানুষটাকে কতটা ভালোবাসে, তাই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দেশে ফিরে এসেছে। আমিও খুব বোকা, সহজেই বিশ্বাস করে নিলাম। কিন্তু হাল ছাড়ার পাত্র আমিও নয়, তাই আমি ওকে বলে দিলাম যে আমি ওকে বিয়ে করব, আর তা আজকেই। তখনও মেয়েটাকে মারার হুমকি দেখায়, আরও অন্যান্যভাবে ব্ল্যাকমেইল করতে থাকে। একটা সময় বাধ্য হয়ে আমরা দুজনে একটা সিদ্ধান্ত নেই, আর সিদ্ধান্ত এটাই যে আমি ওই মেয়েকে বিয়ে করে যদি 1 বছরের মধ্যে আমার ভালোবাসা জন্মাতে পারি তাহলে সে আমার, নয়তো তার অতীতের মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এরপর বাধ্য হয়ে আমি তাকে চুক্তির বউ করে আমার বাসায় আনি। আমি চাইনি ওকে কষ্ট দিতে। কি করতাম আমি যে অসহায় ছিলাম। এই মুহূর্তে ওর মাকে বাঁচানো ছিল আমার একমাত্র লক্ষ্য। এরপর ওকে বউ করে ঘরে আনলাম ঠিকই, কিন্তু ওর মন থেকে ভালোবাসার মানুষকে মুছে দিতে পারলাম না। একটা মিথ্যা মায়াজালে বন্দী ছিল, সেটাও ওকে বুঝাতে পারলাম না। আজ ওর জীবন থেকে সবচাইতে কাছের মানুষটাকে হারালো। ওর মা ওকে এভাবে ছেড়ে চলে যাবে এটা আমি বা ও কেউই ভাবেনি। ওর কষ্টটা সহ্য করতে পারছিলাম না। ইচ্ছে করছিল কেঁদে কেঁদে আল্লাহকে বলি, আর মেয়েকে কষ্ট দিও না আল্লাহ, আমি আর পাচ্ছি না ওকে এভাবে দেখতে। সেদিন ওকে অনেক কষ্ট করে বুঝাই, মাকে হারিয়ে কেমন যেন হয়ে গেছিল মেয়েটা। এরপর অনেক কষ্টে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলাম। আজ আমি অফিসের কাজে 3 মাসের জন্য ওকে ছাড়া আমেরিকা যাব। জানি না এই 3টা মাস আমার কিভাবে কাটবে, শুধু জানি আমি আমার মায়াবতীকে খুব মিস করব। এরপর আর কিছু লেখা নেই। মেঘ কয়েকটা পেজ উল্টে দেখে আরও কিছু লেখা। আজ দেশে ফিরলাম, 3 মাসের কাজ 2 মাসেই শেষ করলাম। একটা ডিল ফাইনাল করতেই যাওয়া। বাসায় এসে মেঘকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু মেঘ যে আমার জন্য একটা বিরাট সারপ্রাইজ রেখেছে আমার জানা ছিল না। আজ 3 বছর পর মামনিকে হাঁটতে দেখেছি, আর সেটা শুধুমাত্র মেঘের জন্য। দেশে ফিরে বারবার মেঘকে বলতে চেয়েছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোথাও যেন একটা বাধা আমাকে আটকে দিত। এই একটা চুক্তির জন্য মেঘকে সত্যিটা বলতেও পারছি না। কি যে কষ্ট লাগে না বলা কথাগুলো চেপে রাখতে, সেটা শুধু আমিই জানি। আজ আমার জন্মদিনে মেঘ আমার জন্য যে আয়োজন করলো
প্রথমে একটু কষ্ট লাগলেও ওর কথাগুলো শুনে সুখী মনে হয়েছিল নিজেকে। মনে হয়েছিল পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আমি। কিন্তু ওর কথা দ্বারা এটা বুঝতে পারলাম ও এই বন্ধন থেকে মুক্তি হওয়ার খুবই ইচ্ছে। হয়তো পারেনি আমাকে ভালোবাসতে, কিন্তু ওকে জানে যে ও যদি এই বন্ধন ছেড়ে চলে যায় পরের দিনে আমি মরে যাব। ওকে ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। আমি কি করব এখন? মেঘ পেজ উল্টাচ্ছে, কিন্তু তাতে আর কিছু লেখা নেই। মেঘ ডায়েরিটা জড়িয়ে ধরে কাঁদছে। কেন এত ভালোবাসলেন উনি আমাকে? আমি যে শুধু শানের জন্য ওনাকে মেনে নিতে পারতাম না। বারবার মনে হতো আমি শানকে ঠকাচ্ছি, কিন্তু শান আমাকে এভাবে ঠকাবে আমি ভাবতেই পারিনি। আমি তো এটাও জানতাম না শান অন্য কাউকে বিয়ে করে আমার থেকে দূরে সরে গেছে, অথচ আমি কিনা শানকে এতদিন ভালো ভেবে এসেছি। এইবার তো জানলি? উনি কোথায় এখন? জানি না, রুমে দেখলাম না। মেঘ তাড়াতাড়ি নিচে নেমে ডায়েরিটা রুমে রেখে তারপর মায়ের কাছে যায়। মা, ওনাকে দেখেছেন? গাড়ি নিয়ে কোথায় গেল, কিন্তু এখনো ফিরছে না কেন? আপনাকে বলে যায়নি, আমাকেও বলে যায়নি, তাহলে কোথায় উনি? মেঘ শ্রাবণের ফোনে বারবার ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ। এত রাতে লোকটা গেল কোথায়? আমি এখন কিভাবে খুঁজবো ওনাকে? কোথায় পাবো? মেঘ টেনশনে পড়ে যায়, কি করবে এটা ভাবে। পিয়ালি মেঘকে বোঝাচ্ছে চিন্তা না করতে, কিন্তু চিন্তা কি বলে হয়? পিয়ালি, আমার খুব ভয় হচ্ছে, উনি বাসায় আসছেন না কেন? মেঘ, চিন্তা করিস না, একটু পরে চলে আসবে। হয়তো কাজ পড়ে গেছে তাই বেরিয়েছে, ভাবিস না তুই। এত রাতে কিসের কাজ থাকতে পারে? রাত 11টা পিয়ালি। একবারও কি মাথায় যায় না বাসার সবাইকে চিন্তায় রাখে? এমন কেন উনি? মেঘ কপালে হাত দিয়ে টেবিলের সাথে কোনোই লাগিয়ে বসে আছে। একটু পর কলিং বেলের আওয়াজ। মেঘ তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। শ্রাবণকে দেখে একটু রাগে লুক নিয়ে কোমরে হাত দিয়ে ওর দিকে তাকায়। শ্রাবণ ভয় পেয়ে যায় মেঘকে এভাবে দেখে, ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, ওইভাবে তাকিয়ে আছো কেন? সরে দাঁড়াও, ভেতরে যাব। এতক্ষণ কোথায় ছিলেন? তোমাকে সব বলতে বাধ্য নই। কি? শ্রাবণ মেঘের হাতে আলতো করে ধরে দরজার সামনে থেকে সরিয়ে ভেতরে ঢোকে। তারপর পিয়ালির কাছে গিয়ে কি যেন বলে। পিয়ালি তাড়াতাড়ি মেঘের কাছে এসে খাবার আনতে বলে। মেঘ, খিদে পাইছে, খাবার রেডি করবি? আয়। উফ পিয়ালি, জানতে দে না আগে উনি কোথায় ছিলেন। ধুর, সেটা পরে জানবি, আগে আয়, আমার ক্ষুধা লাগছে, প্লিজ দোস্ত। এই মেয়ের শুধু খাওয়ার জ্বালা। মেঘ রাগে গজগজ করতে করতে রান্নাঘরে গেল। তারপর সবাইকে খাবার দিয়ে নিজেও খাবার খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে মেঘ রুমে গিয়ে অবাক, টেবিলের উপর একটা পেপার রাখা। মেঘ সারা রুম খুঁজে শ্রাবণকে পেল না। মেঘ পেপারটা হাতে নিয়ে দেখতে লাগলো। এটা কি? উনি এটা কেন করলেন? খুব শখ তাই না আমাকে ডিভোর্স দেওয়ার? আজ দেখাবো আমাকে কিভাবে ডিভোর্স দেয়। এই বুঝে ওনার ভালোবাসা 1 বছরেই শেষ হয়ে গেল সব অনুভূতির। এই জন্যই তখন বাইরে গিয়েছিল। শয়তান, বানর, হনুমান কোথায় গেল এখন? এই ডিভোর্স পেপারে 12টা আমি বাজাচ্ছি। মেঘ একটা স্টিলের ডাস্টবিন আনে, তারপর রান্নাঘর থেকে ডিয়াস লাইট আনে, কাঠি দিয়ে আগুন জ্বালায়, তারপর ডিভোর্স পেপারে আগুন লাগিয়ে জ্বালিয়ে ডাস্টবিনে রাখে। পেপারটা পুরো ছাই হয়ে গেল। এক হাত দিয়ে অন্য হাতে সুন্দর করে তালি বাজায়। এইবার দেখি শ্রাবণ মাহমুদ আমাকে কিভাবে ডিভোর্স দেয়। কিন্তু বজ্জারটা গেল কই? ড্রয়িং রুমেও দেখলাম না। পিয়ালির সাথে আড্ডা দিতে গেল নাকি আবার? দেখি তো। মেঘ পিয়ালির রুমের দরজার লক দেখে ভাবে পিয়ালি ঘুমিয়ে পড়েছে। মায়ের রুমেও গিয়ে দেখে মা ঘুমাচ্ছে। বাকি রইল একটা ছাদ। এত রাতে উনি আমার ছাদে গেল কেন? ধুর, এত ভেবে কাজ নেই, দেখে আসি। মেঘ ছাদের দিকে পা বাড়ায়। পুরো ছাদ জুড়ে মোমবাতি জ্বালানো। এ মা, ওনাকে আবার ভূতে ধরলো নাকি? কেউ এভাবে ছাদে মোমবাতি জ্বালায় নাকি? কিন্তু উনি গেল কোথায়? মেঘ ঘুরে ঘুরে ছাদে চারিদিকে দেখছে। চারিদিকে মোমবাতি আলো ভরে উঠেছে। হঠাৎ মেঘের অনুভূতি হলো কেউ ওকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। এমন ভাবে জড়িয়ে ধরেছে যেন ফাঁক না থাকে। মেঘ আবার ফাঁক পেলেই পালাবে। এসবের মানে কি? বুঝলে কিভাবে আমি এসেছি? মন বলেছিল। আর কি বলে শুনি? আমার মাথা। এভাবে সারা ছাদ জুড়ে মোমবাতি কেন? কেন মানে? আজ আমাদের বিবাহ বার্ষিকী। ঘোড়ার ডিম, কিসের বিবাহ বার্ষিকী? দিন শেষ হয়ে রাত পেরিয়ে যাচ্ছে আর ওনার মাথায় এখন আসছে আজ আমাদের বিবাহ বার্ষিকী। বললে হলো, এখনো 5 মিনিট বাকি আছে। তাতে কি হয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার ওয়াইফ। তোর সারেন তো।
মেঘ জুড়ে ধাক্কা দিয়ে শ্রাবণকে সরিয়ে দিল। এটা কি হলো? আজ আমাদের অ্যানিভার্সারি আর তুমি কি না এইভাবে রিয়াক্ট করছো? অ্যানিভার্সারি? হ্যাঁ, অ্যানিভার্সারি। একটা নকল বিয়ের 1 বছর পূর্ণ হলো, যে বিয়ের কিনা কোনো মানেই নেই, নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা। আর সেই বিয়ের 1 বছর পূর্তি উপলক্ষে এইসব, তাই না? কি মানে আছে এইসবের? মেঘ, ঠিকই তো বলছি। আপনি সব সময় যা ভাবেন, যা চাইবেন তাই হবে? একবারও অন্যের চাওয়ার মূল্য দিবেন না? একবারও বুঝবেন না আমি কি চাই, আমার মন কি চাই? একবারও জানতে চেয়েছেন আমার মনে কি আছে? ডিভোর্স দিবেন তাই তো? ঠিক আছে, আপনার ইচ্ছাতেই সব হবে। এই বিয়েটাও যখন আপনার ইচ্ছাই হলো, ডিভোর্সটাও আপনার ইচ্ছেই হবে। শ্রাবণ মেঘের সামনে গিয়ে 2 কাঁধে হাত রাখে। মেঘ আমার কথা শোনো। আর কি শুনবো? সব কথাই তো শুনি আমি আপনার। আজও শুনবো ভাবছেন কিভাবে আপনি? ডিভোর্স পেপার রেডি করে আনলেন, একবার আমাকে জানানোর প্রয়োজনও মনে করেননি। আমি কি এতটাই খারাপ? আমার কথা বলার, মত প্রকাশ করার কি কোনো ইচ্ছে নেই, কোনো দাম নেই? কথা বলতে বলতে মেঘ কান্না করে দিয়েছে। শ্রাবণ কি করবে ভেবে পাচ্ছে না। মেঘ যে ভীষণ রেগে আছে এটা ঠিকই বুঝতে পারছে, অন্যদিকে অভিমানও জমেছে অনেক। সত্যি তো, শ্রাবণ কিভাবে ভুলটা করলো? মেঘকে জানিয়ে ডিভোর্স পেপারটা আনা উচিত ছিল। হুট করে মেঘের কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলো। আই এম সরি মেঘ, খুব বড় ভুল করে ফেলেছি আমি। আর এমনটি হবে না লক্ষ্মীটি, প্লিজ কেঁদো না। শ্রাবণের কথাগুলো মেঘের কান্না আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। শ্রাবণের শার্টের পেছনে 2 হাত দিয়ে খামচে ধরে অনেকটা সময় পর মেঘের মাথায় দুষ্টু বুদ্ধি আটে। এই বিয়ের তো কোনো মানেই নেই, তাই বলছি কি আমাদের ডিভোর্সটা হয়েই যাক। আপনি তো ডিভোর্স পেপার রেডি করে আনলেন, তাই আর দেরি করা ঠিক হবে না। 12টা অলরেডি বেজে গেছে, আর 1 বছর চুক্তির সময়ও শেষ। মেঘের কথায় শ্রাবণের মাথায় আকাশ ভেঙে পড়ে। মেঘকে বুক থেকে সরিয়ে নেয়, মেঘের হাতে হাত রেখে বলে, তুমি এসব কি বলছো? হ্যাঁ ঠিকই তো বললাম, আমি কাল সকালেই চলে যাব, শুধু আজকের রাতটাই এখানে। মেঘ, স্টপ দিস ননসেন্স। শ্রাবণের ধমকে মেঘ অনেকটা ভয় পেয়ে কেঁপে ওঠে। এক হাত দিয়ে শাড়ির আঁচল আঙুলের সাথে পেঁচাচ্ছে, অন্য হাত দিয়ে জোরে শাড়ি ধরে রেখেছে। তোমাকে ভালোবেসেছি দূরে থাকার জন্য নয় মেঘ। এটা ঠিক যে তোমাকে একরকম জোর করেই বিয়ে করেছি। আমি তখন অসহায় ছিলাম, তোমাকে বাঁচানোর কোনো উপায় ছিল না আমার কাছে। তবুও তোমার মত নেওয়াটা আমার উচিত ছিল। আর এখন যখন মতামতের কথা উঠলো, তো ঠিক আছে, তুমি যেতে চাইলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। তোমার ইচ্ছার দাম আমি দিব, তুমি চাইলে ডিভোর্স পেপারে সাইনও করে দিব, সব করব। কিন্তু প্লিজ তোমাকে ভুলে যেতে বলো না, এই কাজটা আমি করতে পারবো না মেঘ, কোনোদিনও না। শ্রাবণ কথাগুলো বলে ছাদ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। যেই শ্রাবণ চলে যাবে অমনি মেঘ শ্রাবণের এক হাত ধরে আটকায়। শ্রাবণ মেঘের দিকে ঘুরে দাঁড়ায়। শ্রাবণ অবাক, মেঘ তো কাঁদছে। কি ব্যাপার, এখন কাঁদছো কেন? বললাম তো তোমার ইচ্ছের দাম আমি দেব। আমি ডিভোর্স পেপারটাতে সাইন করে ওটা নিয়ে আসছি, তুমি সাইন। আর একবার ডিভোর্সের কথা উঠলে মাথা ফাটিয়ে দেব। এখন তো তোমার ইচ্ছে। শ্রাবণকে থামিয়ে মেঘ নিজেই বলা শুরু করে, আমি কি একবারও বলেছিলাম আমার ডিভোর্স চাই? আমি কি একবারও বলেছিলাম আমি আপনার থেকে দূরে থাকতে চাই? আমি কি একবারও বলেছি আপনাকে ঘৃণা করি? সব সময় নিজের যা ভালো মনে হলো তাই করলেন, আবার এখনো বলছেন ডিভোর্স দিবেন। ডিভোর্স কি এত সহজ নাকি যে আপনি চাইবেন আর আমি দিয়ে দেব? মানে খুব সোজা, আমি ওই পেপারটা পুড়িয়ে ফেলেছি। কি? কখন করলে এটা? কেন খুশি হননি? ওটা পুড়িয়ে দিলে কেন? পুড়ালাম কেন আবার? আমার ইচ্ছে হয়েছে। তোমার ইচ্ছা হলে তুমি ওটা পুড়াবে কেন? আমাকে জানাবে না? বেশ করেছি। আমি আবার আনবো। আমি আবার পুড়িয়ে ফেলবো। তাও আমি আবার আনবো। আমি তবুও ওটা পুড়াবো। কেন পুড়াবে? ভালোবাসি তাই। মেঘ। মেঘ নিজে থেকে শ্রাবণকে জড়িয়ে ধরে। শ্রাবণও নিজে 2 হাত দিয়ে মেঘকে বুকে জড়িয়ে নেয়। মেঘ বলা শুরু করে, জানেন শান যখন আমাকে ছেড়ে চলে গেছিল খুব কষ্ট পেয়েছিলাম। জানতাম না শান এতটা খারাপ মনের মানুষ। সেদিন পিয়ালি বলল শান প্রতারক, বিশ্বাস হয়নি। কিন্তু যেদিন জানলাম শানের বাবা আপনাকে মেরে ফেলার জন্য বারবার চেষ্টা করেও পারছে না মারতে, তখন অজান্তেই মনের ভেতরে ঝড় বইতে শুরু করে। মাকে হারিয়েছি,
এখন যদি আপনাকেও হারাই আমি কিভাবে বাঁচবো বলতে পারেন? মাকে জিজ্ঞেস করে অনেক কষ্ট করে ম্যানেজার আঙ্কেলের ঠিকানা জোগাড় করি। তারপর জানি যে ম্যানেজার আঙ্কেলের ছেলেই শান, আর বাবার সাথে তাল মিলিয়ে প্রতিশোধ নিতে আপনাকে মেরে ফেলতে চাই। তখন ইচ্ছে করছিল নিজের হাতে শানকে মেরে ফেলি। যে শান আপনাকে মেরে ফেলতে চাই, আপনি কিনা সেই শানের সাথে হাত মিলিয়ে আমাকে চুক্তির বউ করে আনলেন। জানেন, শানকে ভুলতে শুরু করেছিলাম, কিন্তু আপনার দেওয়া চুক্তিটা দেখে আবারও মনের ভেতরে কষ্টের পাহাড় গড়ে ওঠে। অফিসে একটা মেয়ে জব করে, চুপি চুপি তাকে দেখে ভালোবেসে ফেললেন, আবার মিথ্যে চুক্তি দিয়ে বিয়েও করলেন। একবারও বলতে পারলেন না তাকে ভালোবাসেন? বলতে পারলেন না, মেঘ আমি তোমাকে ভালোবাসি? কেন বলেননি সত্যটা আমাকে? আমি কি পারতাম সত্যিটা জেনেও আপনার থেকে নিজেকে সরিয়ে নিতে? পারতাম এই বন্ধন ভেঙে দিতে? মেঘ সরি, আর জীবনেও এমন কথা মুখে আনবো না। কোনোদিনও তোমাকে দূরে যেতে দিব না। এই চুক্তিটা যদি সত্যি হতো, যদি এমন হতো আপনার থেকে আলাদা হতে হতো, তাহলে আমি হয়তো মরে। শ্রাবণ মেঘের ঠোঁটে আঙুল দিয়ে আটকায়। হ্যাঁ, চুক্তিটা সত্যি হোক কি মিথ্যে, এই চুক্তির মাধ্যমেই আমি তোমাকে আমার বউ করে পেয়েছি মেঘ। প্রতি মুহূর্তে মনে হতো এই 1 বছর কি তুমি আমাকে ভালোবাসবে নাকি আমাকে ছেড়ে চলে যাবে। যদি আমাকে নিয়ে তোমার মনে ভালোবাসার জন্ম না হতো, তাহলে জানি না আমি কি করতাম। মেঘ 2 হাত দিয়ে শ্রাবণের গলা জড়িয়ে ধরে, পা থেকে জুতো খুলে শ্রাবণের পায়ের উপর পা তুলে একদম কাছে চলে যায়। মেঘের নিঃশ্বাসের প্রতিটি ছোঁয়া শ্রাবণের মুখের গিয়ে লাগছে। শ্রাবণ যেন একটা ঘুরের মাঝে চলে যাচ্ছে। মেঘের কোমর 2 হাত দিয়ে জড়িয়ে হ্যাসকা টানে মেঘকে আরো কাছে নিয়ে আসে। সবসময় ভালোবাসি কথাটা বলার প্রয়োজন হয় না, ভালোবাসার মানুষের প্রতিটি ছোঁয়ায় বারবার ভালোবাসি বলে যায়। মেঘ 2 চোখ ভরে আজ শ্রাবণকে দেখছে, গভীর দৃষ্টি দিয়ে শ্রাবণের চোখের দিকে তাকিয়ে আছে। মেঘ শ্রাবণের চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পেয়েছে তার আসল ঠিকানা। এই ঠিকানা ছেড়ে চলে যাওয়ার শক্তি মেঘের নেই। মেঘ চায় না আজ এই মায়া কাটাতে, চায় আজ হারিয়ে যেতে শ্রাবণের মাঝে। শ্রাবণ একটু একটু করে মেঘের নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। মেঘ বুঝতে পারে শ্রাবণ তার ঠোঁটের একদম কাছে চলে এসেছে। মেঘের ঠোঁট দুটো কাঁপতে শুরু করে। শ্রাবণ মেঘের ঠোঁটে চুমু দিতেই মেঘ চোখ দুটো বন্ধ করে নেয়। 1 হাত দিয়ে শ্রাবণের চুলে হাত রাখে, অন্য হাত দিয়ে পিঠে খামচে ধরেছে। শ্রাবণ মেঘের ঠোঁটে আজ নিজেকে ডুবিয়ে নিচ্ছে। মিনিট 2 পর শ্রাবণ মেঘকে ছেড়ে দেয়। মেঘ নিচের দিকে চোখ নামিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। শ্রাবণ মেঘের 2 গালে হাত রেখে মুখ উঁচু করে কপালে চুমু দিয়ে মেঘকে কোলে তুলে নেয়। আরে আরে করছেনটা কি? কেন দেখতে পাচ্ছ না আমার বউকে আমি কোলে তুলে নিলাম? ছি, লজ্জা করে না আপনার? 2 হাত দিয়ে শ্রাবণের গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকায়। শ্রাবণ মেঘকে কোলে করেই ছাদ থেকে নিচে নেমে আসে। মেঘ লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। এরপর সব ইতিহাস, আর কিছু বলা যাবে না। সকালে মেঘের ঘুম ভাঙতেই দেখে মেঘ ওর দিকে তাকিয়ে আছে, আর মেঘ শ্রাবণের কলার চেপে ধরে আছে। শ্রাবণের তাকিয়ে থাকা দেখে মেঘ শ্রাবণকে ছেড়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই শ্রাবণ মেঘের হাত ধরে আটকে নেয়। মেঘ নিজের হাত মোড়ানো শুরু করে, কিন্তু ছাড়াতে পারছে না। গুড মর্নিং বলে তো যাও। প্লিজ হাত ছাড়ুন, সবাই ঘুম থেকে উঠে গেছে, নাস্তা রেডি করতে হবে। না, ছাড়বো না। শ্রাবণ নিজেই উঠে দাঁড়ায়, পেছন থেকে মেঘকে জড়িয়ে ধরে, মেঘের চুলে মুখ গুজে দেয়। মেঘ বাধ্য হয়ে শ্রাবণের দিকে ঘুরে শ্রাবণের কপালে চুমু দেয়। শ্রাবণ আপনা থেকেই মেঘকে ছেড়ে দেয়। মেঘ এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে ঢোকে। সময় আমারও আসবে, তখন দেখবো কোথায় পালাও। এরপর সবাই একসাথে নাস্তা করে। শ্রাবণের দিকে তাকিয়ে পিয়ালি আর মেঘ দুজনেই হেসে যাচ্ছে। ওইভাবে হাসছো কেন? কিছু না, এমনি। মেঘ উঠে শ্রাবণের কাছে যায়, তারপর শাড়ির আঁচল দিয়ে কপাল লেগে থাকা লিপস্টিকের রং মুছে দেয়। শ্রাবণের মা কিছু না বলে খাওয়া শুরু করেন। এদিকে পিয়ালি হেসেই যাচ্ছে। পিয়ালি, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে, নিজের বেলায় দেখবো কি করিস তুই। দূর বাবা, দেখবে কিভাবে? তোকে তো আমার বিয়েতে ইনভাইটই করবো না, শুধু দুজনকে করব, আর সে দুজন হলো স্যারের আন্টি, তাই না আন্টি? পিয়ালির কথা শুনে শ্রাবণ, শ্রাবণের মা সবাই হাসতে শুরু করে। মেঘ একটু রেগেই কথা বলে।
আমাকে দাওয়াত দিবি না? না, দেব না। তুই তো আমার একমাত্র শত্রু, আর শত্রুকে কেউ বিপদে পড়াতে ডাকে নাকি? আমি তো শত্রু, তাই না? হ্যাঁ, শত্রু তুই আমার। বের হয়ে যায় এক্ষুনি। ওই, এটা তোর বাসা নয়, এটা আমার বেস্টর বাসা। কে তোর বেষ্টু? কেন, তুই জানিস না আমার বেস্টর নাম কাশফিয়া হাসান মেঘ, হরফে মিসেস শ্রাবণ মাহমুদ। তবে রে, আজ তোকে আমি। মেঘ পিয়ালির পেছনে ছুটছে, দুজন সারা ঘর ছোটাছুটি করলো। একসময় পিয়ালি গিয়ে শ্রাবণের পেছনে লুকায়। বেঁচে গেলি ডাইনি। স্যার, থুকু, দুলাভাই বলে। দেখেন না আপনার বউটা কি শয়তান, নিজে বান্ধবীরে কেউ এইভাবে দৌড়ানি দেয়? মেঘ এইবার থামো, বেচারি হাঁপাচ্ছে, আর ছুটাছুটি করতে পারছে না। আপনিও ওর দলে? ঠিক আছে, আমিও দেখব। কি দেখবে? আপনাকে দেখে নেব। 1 বছর ধরেই তো দেখছো, আর কি দেখবে? দূর ছাই, ভাল লাগে না। মেঘ রাগ করে সোফায় গিয়ে বসে, কারোর সাথে কথা বলছে না। পিয়ালি মেঘের রাগ ভাঙাতে ওর পাশে গিয়ে বসে। মেঘ নিজের 2 পা সোফায় তুলে 2 হাত দিয়ে ধরে পা নাচিয়ে যাচ্ছে। মেঘ, মেঘ বলছি কি, আমার বিয়েতে তুই বরং 1 সপ্তাহ আগেই যাস, তোকে ছাড়া তো আমি কোণের সাজে সাজতে পারবো না রে। তুই কে রে? আমি তোর বিয়েতে কেন যাব? প্লিজ মেঘ, রাগ করিস কেন, আমি তো ফান করেছি। হ্যাঁ, করবই তো। মাও ছেড়ে চলে গেল স্বার্থপরের মতো, এখন তুইও যা। আমার কাউকে লাগবে না, সবাই চলে যাও, সবাই। মেঘ, আই এম সরি, আমি এভাবে বলিনি, তুই কেন ভুল বুঝছিস? মেয়ে বলে কি, আমি আবার কখন মরলাম? মেঘ অবাক চোখে শ্রাবণের মায়ের দিকে তাকায়। শ্রাবণের মা মেঘের কাছে এসে বসে। বল, আমি কবে মরলাম? আমি কি তোর মা নই? আমাকে তুই পর করে দিবি? তোর জন্য আমি আবার নতুন করে হাঁটতে পেরেছি, আর তুই কিনা বললি তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তাহলে আমি কে তোর? মেঘ, মা। তাহলে কিভাবে বললি আমি স্বার্থপর? মা, সরি। হয়েছে, আর সরি বলা লাগবে না। আমার তো তোকে নিয়ে কত চিন্তা হচ্ছিল, আমার ছেলে বোকামের জন্য ও না আবার তোকে হারিয়ে বসে, এমন এমন কাজ করে যার জন্য বারবার কষ্ট পায়। মেঘ মাথা তুলে শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণের দিকে তাকাতেই মেঘ মুখ ভেকসি দিয়ে মায়ের বুকে মাথা রাখে। মা, আমাদের মাঝে আপনার ওই পাজি ছেলেটাকে টানবেন না তো। কত সাহস ওর, আমাকে এগ্রিমেন্টে সই করে বিয়ে করে, আবার নিজেই কষ্ট পায়। কি বুদ্ধি ওনার। মা আর মেয়ে মিলে এখন আমাকে পেঁচানি দিবে। পিয়ালি, দেখো তোমার বান্ধবী কত স্বার্থপর, আমার মাকে নিজের মা বানিয়ে আমাকে দূরে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। হ্যাঁ, তাই তো। মেঘ, তুই তো শয়তান কেন? ওই ডাইনি, তুই আসবি না মা মেয়ের মাঝে, উনি আমার মা, আর কারো না, বুঝলি? ঝগড়া থামাও, আমি দুজনেরই মা। হয়েছে শান্তি? হ্যাঁ মামুনি, এবার ঠিক আছে। মেঘের মা মেঘকে আর শ্রাবণকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরেন। অন্যদিকে পিয়ালি ওদের খুশি দেখে কান্না আটকাতে পারছে না। পেছনে ঘুরে চোখের জলটা মুছে মেঘের দিকে তাকায়। ভেবো না পিয়ালি, ওর এখানে কোনো অযত্ন হবে না, ওর জীবনটাকে সুখ দিয়ে ভরিয়ে দেবো আমি। আমার সেই বিশ্বাস আছে, শাস্ত্রের জন্য তো মেঘের ব্যাপারে সব তথ্য আমি আপনাকে দিয়ে সাহস করতে পেরেছি। আর এটা মনে হয়েছিল ওর মায়ের পরে যদি কেউ ওকে বোঝে সেটা আপনি। থ্যাঙ্কস এ লট, আজ তোমার হেল্পেই ও আমার হয়েছে। থ্যাঙ্কস না বলে আমার জন্য এমন কাউকে খুঁজে দিন না, তাহলেই তো হয়ে যায়। ভাবিস না, তোর জন্য আমি এমন একজনকে সিলেক্ট করব যে সারা জীবন তোকে চালাবে। সত্যি তুই আমার শত্রু। অবশেষে চুক্তির বউ থেকে শ্রাবণের সত্যিকারের বউ হয়ে উঠল। ওদের সংসারে সারা জীবন এরকম খুনসুটিই লেগে থাকুক, হাসি খুশি আর আনন্দে ভরে উঠুক ওদের এই মিষ্টি সংসার। ভালোবাসার জোর থাকলে সম্পর্ক যেমনই হোক, একদিন তা পূর্ণতা পাবেই। অনেক কষ্ট আর ত্যাগের বিনিময়ে মেঘ সত্যি ভালোবাসার সন্ধান পেল, আর শ্রাবণ ফিরে পেল তার ভালোবাসার মায়াবতীকে। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।